কথায় আছে, ঢাকা শহর ধনীদের শহর, এখানেই বাস করে রাসেল, অর্থাৎ রাসেল খান আমাদের গল্পের নায়ক। দেখতে স্মার্ট আর আকর্ষণীয় একটা ছেলে, কিন্তু পকেটের পরিস্থিতি নজেল হওয়ার জন্য খুবই সাধারণভাবে থাকতো। রং জ্বলে যাওয়া শার্ট আর তালে দেওয়া প্যান্ট। বলতে তো ওর বয়সী ছেলেরা ঢাকাতে রাতে স্পট বাইকে ঘুরতো, কিন্তু রাসেল শুধু ঘর থেকে কলেজে পড়াশোনা আর পাশাপাশি তার গার্লফ্রেন্ড মৌরির সাথে একটু সময় পার করে আবার কলেজ থেকে কাজে মেডিকেল শপে যেত। কখনো কখনো ফাঁকা রাস্তায় কোনো ছেলেকে কেটিএম নিয়ে যেতে দেখলে মনে মনে বলতো, একদিন একদিন আমারও সময় আসবে যখন আমি সানগ্লাস পরে বসবো আর পেছনে আমার মৌরি বসবে। তখন সে আমার কোমর জড়িয়ে ধরবে আর আমি হাই স্পিডে লং ড্রাইভে যাব। তখন পুরো ঢাকার লোক আমাদের দেখে জ্বলবে। এভাবে ভাবতে ভাবতে বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চোখেতে মোটা ফ্রেমের চশমা, গায়ে ঢোলাঢালা একটা ফুল হাতা শার্ট আর একটা আগে যুগের মতো ঢোলাঢালা প্যান্ট পরে 1 কেজি সরিষার তেল মাথায় দিয়ে চুলগুলো এক সাইডে সিঁথি করে রেখেছে। দেখতে পুরাই খ্যাতদার সুপার প্লো মার্কস মনে হবে। এমন করে সেজেগুজে কলেজে ঘের দিয়ে ঢুকছে রাসেল। রাসেলকে একটা গাছের নিচে বসে মনোযোগ দিয়ে বই পড়তেছে, ঠিক তখনই ওর সামনে মৌরি আসে। রাসেল মৌরিকে দেখতে পেয়ে যেমনটা খুশি, তার থেকেও বেশি চমকে যায় মৌরির সাথে একটা পরিচিত ছেলেকে দেখে। আরও বেশি অবাক হয় মৌরির কথা শুনে। মৌরির কথাগুলো যেন সোজা গিয়ে রাসেলের কলিজায় গিয়ে লাগে। কিরে খ্যাত, এইভাবে মনোযোগ দিয়ে বই পড়লেই বুঝি আমার থেকে ভালো রেজাল্ট করতে পারবি? মৌরি, তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি তো বরাবরই তোমার থেকে ভালো রেজাল্ট করে আসতেছি, সে আগে থেকেই, আর সেটা তুমি ভালো করেই জানো। হুম, সেটা তো জানাই আছে। তবে একটা কথা না তোকে জানানো হয়নি। এই যে দেখছিস, এই হলো আমার নতুন বয়ফ্রেন্ড, যার বাবার রয়েছে অনেক অনেক টাকা। আর দেখ কত স্মার্ট। আমার জন্যই আল্লাহ ওকে পাঠিয়েছে এই দুনিয়ার বুকে। আর তোকে দেখ, কি বিশ্রী দেখতে, মনে হয় এক্ষুনি বমি চলে আসবে। কি বলছো এসব? হ্যাঁ, আমি যে এমন দেখতে সেটা তো তুমি আগেও দেখেছিলে, তাই না? তাহলে তখন আমার সাথে প্রেম কেন করলে? আজ দীর্ঘ 2টা বছরের প্রেম আমাদের। আরে ধুর, তুই তো আসলেই বোকা, যে তুই বুঝতেই চাস না। আরে গাধা, আমি তো ভালো রেজাল্ট করার জন্যই তোর সাথে রিলেশনের নামে মিথ্যে অভিনয় করেছি। আফসোস, তুই সত্যিই মনে করে আমার প্রেম সাগরে নিজেকে ডুবিয়ে ফেলেছিস। দেখো মৌরি, তুমি আমার সাথে এরকম করিও না। আমি যে তোমাকে খুব করে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও কাটে না। রাসেল মৌরির হাত ধরে কথাটা বলতেই মৌরি সেই লেভেলে রেগে যায় আর রাসেলের গালে ঠাস ঠাস করে থাপড় লাগিয়ে দেয়। থাপড়টা এতই জোরে ছিল যে রাসেলের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। বলতেই হবে, মাইয়ার হাত খাসির মাংস খাওয়া হাত। কলেজের সবাই যেন ওদের দিকেই তাকিয়ে আছে। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তোর মাথায় আসে কি করে যে আমার মতো কোটিপতি বাপের সুন্দরী মেয়েকে তুই নিজের করে পাবি? আমার চপ্পল কেনার মতো টাকাও তো তোর মাসে জোগাড় হয় না। হাইসে ভালোবাসতে। হ্যাঁ। মৌরি, তোমার টাকা চাই? আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো, তবু আমাকে ছেড়ে দিও না। এ দেখো, আমার পকেটে এখন 105 টাকা আছে, এটা তুমি নিয়ে নাও। পরে আমার মাটির একটা ব্যাংকে টাকা জমানো আছে, সেগুলো দিয়ে দেবো, তবু আমাকে ছেড়ে যেও না। রাসেলের এমন কথা শুনে সবাই হাসি যেন আটকাতেই পারতেছে না। আমারও তো হাসি থামছে না, তাহলে তাদের কি করে থামবে? আইসে 100 টাকায় ভালোবাসা কিনতে। রাসেলের এমন অবস্থা দেখে মৌরির বয়ফ্রেন্ড আরও ফুটন্ত তেলে পানি ছিটা দিয়ে দেয়। তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে রে। দাঁড়া, একটু হেসে নিই তারপর বলি। আইসিস 100 টাকা দিয়ে প্রেম করতে? আরে ফকিন্নির বাচ্চা, আজকাল তো রেস্টুরেন্টে বসে 1 কাপ কফি খেলে 100 টাকার বেশি বিল হয়। আরে বাবু, এইসব ফকিরের বাচ্চার সাথে কথা বলে কেন নিজের রেপুটেশনটা নষ্ট করছো? ছ্যা, এরা হলো সমাজের কীট। এদের জায়গা হলো বস্তির কাজ করা মেয়েদের মনে, তা না হাইসে আমার সাথে প্রেম করতে। মৌরি, তোমারও রুচি কম না। এর মধ্যে একটা ফকিরের সাথে 2টা বছর কিভাবে প্রেম করছে আমি বুঝি না। ওরা দেখলেই তো আমার গা জ্বলে যায়। সি, ওর শরীর থেকে কি গন্ধ আসছে। দেখো, বইরা কাকার থেকে ধার করে চশমা এনেছে,
আবার মাথায় সরিষার তেল ফ্যাক্টরি যেন নিয়ে এসেছে। শালা খ্যাত একটা। শোন, তোর ছায়াও যেন আমার আশেপাশে কোনোদিন না দেখি, তাহলে তোর সস্তা গায়ের চামড়া ছিলে আমার জুতার ফ্যাক্টরিতে দিয়ে দামি জুতা বানিয়ে পায়ে পরে ঘুরবো। কি আজব তাই না? একদিন তুমি নিজেই আমাকে দেখে বলতে আমি নাকি দেখতে বোম্বের হিরোদের থেকেও কোনো অংশে কম না। আর আজ সেই তুমিই বলছো আমি বাংলার হিরো আলম হবারও যোগ্যতা রাখি না। আরে বেটা, হিরো আলম হতেও না যোগ্যতা লাগে, তোর মাঝে সেটাও নাই। যা সর এখান থেকে। এই নে ধর 500 টাকা। এই টাকাটা দিয়ে তোর পায়ের জুতো পরিবর্তন করে নিস। শালা ফকির একটা। এই রাসেল ওদের কথার কোনো জবাব দেয় না, সেখানেই বসে আছে। এইদিকে ওরা সবাই সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। রাসেলের সামনে পড়ে আছে রাহুলের দেওয়া সেই করকরে 500 টাকার নোটটা। রাসেলের চোখ যেন কোনো বাধাই বাঁধছে না, শুধু পানি পড়েই যাচ্ছে। এদিকে রাসেলের এমন কান্না দেখে দূরে দাঁড়িয়ে দেখতে থাকা সব মানুষগুলোর মাঝে একটা মেয়ে রাসেলের কাছে ছুটে আসে আর কাঁধে হাত রেখে বলে, এইভাবে ভেঙে পড়িও না, এটাই নিয়ম। গরিবদের কেউ মূল্য দেয় না। তুমি নিজেকে শক্ত করো, ওদের মতো গড়ে তোলো, তাহলে দেখবে সবাই তোমার মূল্য দিবে। রাসেল এবার মাটির দিকে তাকানো বাদ দিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে ওর কাঁধে হাত দিয়ে ওপরের কথাটা বলছে ওর বান্ধবী রাইসা। রাইসা অনেক গরিব, তাই সবার সাথে কথা হয় না, শুধু রাসেল ছাড়া। আমি কিভাবে শান্ত হব এতটা ভালোবাসি ওকে। আর আজ সেই কিনা আমাকে এভাবে রেখে চলে গেল। পৃথিবীতে টাকায় যদি সব সুখ এনে দিতে পারতো তাহলে এই দুনিয়ায় বড়লোকরা কখনোই অসুখী থাকতো না। দেখো রাসেল, এই পৃথিবীর বুকে যেই মানুষের টাকা নেই তার কাছে যেন কিছুই নেই। সবাই টাকার জন্য পাগল। তুমি নিজেই তো দেখলে তোমাকে মৌরি কিভাবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করলো। ভালোবাসার নামে দিল কষ্ট, শুধুমাত্র টাকার জন্য। টাকা আমি ধরবো, কোথায় আছে আমি ওকে বন্ধু বানিয়েই ছাড়বো। যে টাকার জন্য ও আমাকে সেরে গেছে না, সে টাকাকেই আমি আপন করে দেখাবো। এই তো গুড বয়। এইভাবে নিজেকে সব সময় শক্ত রাখবা, তাহলে জীবনে বড় হতে পারবা। আর যদি একটুতেই মোমের মতো গলে যাও তাহলে তো আর হবে না, তাই না? রাইসা, তোমার তো ক্লাস চলছে, ক্লাস করো। আমি আজকে ক্লাস করবো না, ওষুধের দোকানে যেতে হবে। এই রাসেলের চোখ থেকে যেন পানি পড়িয়ে যাচ্ছে। রাসেল একটা ওষুধের দোকানে কাজ করে, দিন শেষে বড় জোর 300 টাকা পায়। সেটা দিয়ে গাড়ি, নিজের খাওয়া, সাথে মৌরের মতো বেইমানি গার্লফ্রেন্ডের মন জোগাতো। কিন্তু সেটা আর হলো না। রাসেলের চোখে পানি দেখে রাইসোর হাত দিয়ে পানি মুছে দিয়ে বলে, ভালো ছেলেদের কান্না করলে ভালো দেখায় না, বুঝেছো? এখন লক্ষ্মী ছেলের মতো চলো আমার সাথে ক্লাস করবে, দোকানে পরে যাবে, কেমন? রাসেলের কিছু বলতে পারে না, কেননা রাসেল শত বিপদে পড়লেই রাইসা যেন কোথা থেকে এসে ঠিকই বাঁচিয়ে নেয়। বলতে পারেন রাইসা একমাত্র মানুষ যে রাসেলকে সাহায্য করে, আর বাকি সবাই তো খ্যাত বলে অপমান করেই দিন পার করে দেয়। রাসেল রাইসার সাথে ক্লাস করে বাসায় চলে আসে। রাসেল রাইসার সাথে থেকে হয়তো মৌরিকে ভুলে থাকতে পেরেছে, তবে বাসায় আসতেই সেই কষ্টের চাদরে রাসেল আবার জড়িয়ে পড়েছে। রাসেল রান্না করতেছে, সাথে চোখে জলে যেন বারবার মাটির চুলোতে জ্বলতে থাকা আগুন নিভে যাচ্ছে। 2 বছর প্রেম চাইলেই এক নিমেষেই ভুলে যাওয়া যায় না। এদিকে দেখতে দেখতে আজকের দিনটা পেরিয়ে পরের দিন রাসেল আবার মৌরের কাছে আসে। মৌরি দেখো, তোমার এই আগের যুগের খ্যাত মার্কা আশি কাইতেছে তোমার কাছে। দাঁড়াও না, ওকে শুধু আসতে দাও। আজকে ওর যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। ও কিন্নির বাচ্চাকে মানা করা সত্ত্বেও আমার কাছে আসে। রাসেল ওদের কাছে এসে মৌরের পাশে দাঁড়িয়ে নরম সুরে বলে, মৌরি, কেমন আছো? এই, তোরে না কইছি আমার সামনে না আসতে, তাও কেন বেহায়ার মতো এসেছিস? তোকে দেখলেই আমার গাটা জ্বলে ওঠে। দেখো মৌরি, 2 বছর হলো তোমাকে ভালোবাসি, তাহলে একদিনে কিভাবে সেই ভালোবাসার শেষ হতে পারে বলো? তোমার প্রেমটা হয়তো নাটক হতে পারে, কিন্তু আমার প্রেম তো খাঁটি ছিল। রাসেলের এমন কথা শুনে মৌরি আবারও রাসেলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাসেল অবাক চোখে তাকিয়ে আছে, কিছুই বলতে পারতেছে না। এদিকে কোথা থেকে রাইসা মৌমাছির মতো ঘ্রাণ শুকে রাসেলের কাছে চলে আসে। রাইসাকে দেখে, এই দেখো, চলে এসেছে আমাদের মাঝে আর একটা ফকিরনি।
বাহ, তোদের দুইজনকেই কিন্তু খুব ভালো মানায়। এই যে দেখেন, আপনি রাসেলকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। আমরা গরিব হয়েছি তো কি হয়েছে, আমরাও তো আপনাদের মতো রক্ত মাংসে গড়া, আলো ও পছন্দের নিজের হাতে তৈরি করা মানুষ। তাহলে এমন কেন করেন? থাপ্পড় দিয়ে না তোর সবকটা দাঁত ফেলে দেব। তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলিস। আইছিস তো সাততালি দেওয়া একটা জামা আর ওড়না পরে। রাসেলের মনে যেন এবার মৌরির বলা কথাটা খুব করে লাগে। কেননা ওকে যে যাই বলুক না কেন কিছু মনে হয় না, তবে রায়সাকে কে কিছু বললে সেটাও সহ্য হয় না। মৌরি, তোমাকে ভালোবাসি বলেই এখনো চুপ করে আছি। তুমি আমাকে যা বলার বলো। রাইসাকে কেন বলছো? মান সম্মান তোমার হয়তো না থাকতে পারে, তবে রাইসার আছে। রাইসার নিজের সম্মানকে সাততালি দেওয়া জামা আর ওড়না দিয়ে হলেও ঢেকে রেখেছে। আর তুমি এত টাকার জামা কাপড় দিয়েও শরীরটা ঢেকে রাখতে পারোনি। রাসেলের কথা শেষ না হতেই মৌরির আগে গজগজ করতে করতে রাসেলের গালটা আবারও লালে রক্তে রাঙিয়ে দেয়। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পোশাক নিয়ে কথা বলা? তোর মতো গরিব কি করে বুঝবি এই পোশাকের মূল্য? হ্যাঁ, বাবু চলো তো, এইসব উই পোকার সাথে কথা বলে নিজের মান সম্মান কেন নষ্ট করছো? এরা পারেই শুধু এমন কথা বলতে। হ্যাঁ চলো গো। ফকিরের বাচ্চা, তোকে যদি আমার সামনে আবার দেখি না, তোর চোখ আমি তুলে ফেলবো। মৌরি কথাটা বলেই হন হন করে চলে যায়। আর এদিকে রাসেল খুব করে রাইসার উপরে রাগ দেখাচ্ছে। তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি জানো না আমাকে সবাই অপমান করেও আমি সহ্য করতে পারি, কিন্তু তোমাকে কেউ কিছু বললে সেটা আমার কলিজায় সয় না। তোমার দোষ। তোমাকে কে বলেছে মৌরির মতো অহংকারী মেয়ের কাছে আসতে? হ্যাঁ, দেখেছো তোমার গালের কি অবস্থা করেছে? দেখেই মনে হচ্ছে তোমার বউ চুমু দিতে আইলেই ভয়ে পালিয়ে যাবে। রাসেল রাইসার হাসিমাখা মুখটার দিকেই এক ধ্যানে তাকিয়ে আছে। রাসেলের যেন খুব করে ইচ্ছে হচ্ছে রাইসার এমন মুক্তাজরা হাসির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। রাসেলকে এমন করে তাকিয়ে থাকতে দেখে রাইসা হাতের তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ, আমার মধ্যে এমন কিছুই নেই যে তুমি চাইলেই হারিয়ে খুঁজে পাবে। এই রে, কি বলে ফেললাম! রাইসা কথাটা বলি জিভে কামড় দিয়ে লজ্জায় লাল হয়ে যায়। এদিকে রাইসার এমন ভাব দেখে রাসেল বলে ওঠে, আজকের এখানে থাকবো না, আমরা বড় কোথাও গিয়ে বসি, কথা বলবো, কেমন? আজকে না, অন্যদিন। কেননা আজকে আমার বাড়িতে একটা কাজ আছে। সরি, তোমার কথা রাখতে পারলাম না। আরে তুমি সরি কেন বলছো? যে মানুষটা হাজার ভুল করেও একটা বারের জন্য সরি বলে বুকে টেনে নিল না, আমার কথা রাখলো না, আর তুমি তো দূরেই গেছো। ঠিক বলেছ। আচ্ছা থাকো, আমি গেলাম, বাই। রাসেলকে রেখে রাইসা বাড়িতে চলে আসে। রাসেলের কথা শুনে রাইসার অনেকটাই মন খারাপ হয়। এদিকে রাসেল ক্লাস না করেই বাড়িতে চলে আসে। কিছু খেয়ে আবার ছুটে আসে সেই চিরচেনা ঔষধের দোকানে। সারাদিন দোকানে থেকে রাতে বাসায় আসে। বাসায় আসার সময় কিছু কিনে আনে খাবারের জন্য, কেননা আজকে ভাত রান্না করার জন্য কিছুই নেই। রাসেল খাবার খেয়ে ঘুমের দেশে পাড়ে জমাবার জন্য শুয়ে পড়ে। তখনই চোখ যায় সামনে থাকা ক্যালেন্ডারের দিকে। আর মাত্র 3টা মাস পার হলেই ওর জীবন থেকে কিছু সুখের দিন বিদায় নিয়ে হারিয়ে যাবে বহু দূরে। কি হবে সেটা জানতে হলে সাথেই থাকেন, জানতে পারবেন কেমন। রাসেল ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থেকেই কখন যে ঘুমিয়ে যায় সেদিকে কোনো খেয়াল নেই। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে নিজের পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু খাবার তৈরি করে খেয়ে নেয়। পরে কলেজে চলে আসে। আজকে রাসেলের আগেই রাইসা এসে বসে আছে। রাসেল রাইসার কাছে যাওয়ার আগেই মৌরির সাথে দেখা হয়। আর মৌরির রাগী গলায় বলে, তোকে না কালকে 1000বার বললাম আমার সামনে কখনো না পড়তে, তাহলে আজকেই আবার আমার সামনে কেন? হ্যাঁ, দেখো মৌরি, আমি এই কলেজে লেখাপড়া করি আর তুমিও করো, তাহলে দুজন দুজনের সাথে দেখা হবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আর তো 3টা মাস, আমাদের ফাইনাল পরীক্ষাও হয়ে যাবে। তারপরে আর দেখতে হবে না আমাকে তোমার। হারিয়ে যাব খুব দূরে, হারিয়ে যাব যেখান থেকে চাইলেও তুমি কখনো ফিরিয়ে আনার সাহসও করবে না। তোর কথা শুনে মনে হচ্ছে না কানের নিচে কয়েকটা বাজিয়ে দি। কি সব বলছিস? হ্যাঁ, তুই আবার কোথায় যাবি? সেই তো করিস ওষুধের দোকানে কাজ, যেটা টাকা দিয়ে তোদের পেটও চলে না। আবার যাবি নাকি ঘুরতে? খ্যাত একটা, হ্যাঁ? মৌরি কথাটা বলি সেখান থেকে চলে যায়।
আর এদিকে রাসেল রাইসার কাছে চলে আসে। রাসেল দেখতে পায় রাইসার মনটা খুব খারাপ, হাসি খুশি মুখটা একদম মলিন হয়ে আছে। রাসেল রাইসার পাশে বসে। রাইসা, তোমার কি হয়েছে? এমন করে মনটা বাংলা পাঁচের মতো করে বসে আছো কেন শুনি? কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? না, তেমন কিছুই হয়নি। আমি তো এমনি বসে আছি তোমার জন্য। তুমি কেন ওর কাছে যাও? কত কথা শোনায়, আমার ভালো লাগে না। আচ্ছা, কেউ আমাকে মারলে বা কথা শোনালে তোমার কষ্ট হয় কেন? যেখানে সবার মতো করে তোমারও তো খুশি হওয়ার কথা। জানি না আমি। রাইসা কথাটা বলে সেখান থেকে সোজা ক্লাসে চলে আসে রাসেলকে রেখে। আপনারা তো বুঝেই গেছেন এমন জানি না মানে কি হতে পারে শুরু করেছেন মনে মনে, তাই না? রাসেল তো ক্লাসে এসে রাইসার পাশে বসে। কাছের মানুষ যদি এভাবে আনমনা হয়ে বসে থাকে তাহলে কি আর ভালো লাগে? মনে হয় শরীরে অক্সিজেনের অভাব। রাসেলের এমন কথা শুনে রাইসা আর চুপ থাকতে না পেরে রাসেলকে উদ্দেশ্য করে বলে। আহ, কাছের মানুষ। আমি মন খারাপ করে থাকি আর যাই থাকি, সেটা দেখে তোমার লাভ কি? হুম? তুমি তো আছো একটা অহংকারী মেয়ের পিছনে। আমার খবর রেখে তুমি কি করবা? রাইসার কথা শুনে রাসেলের যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছু যেন বুঝে উঠতেই পারছে না আসলে রাইসা কিসের ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা রাইসা, তুমি কি কারো প্রেমে টেমে পড়েছো নাকি? তোমাকে তো এর আগে আমি এমনভাবে থাকতে দেখিনি কখনো। আরে গাধা, যেই মনের কথা না বোঝে তাকে কি আর মনের বই হাজারবার পড়িয়ে বোঝানো যায়? কি বলছো এইসব? প্রেম আর আমি? নো ওয়ে। এভাবেই চলতে থাকে ওদের দিন। দেখতে দেখতে পার হয়ে যায় রাসেলের জীবন থেকে 2টি মাস। রাসেল এখন পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত, কেননা 2 দিন পর থেকে ফাইনাল পরীক্ষা। এদিকে রাইসার সাথে এখন আর রাসেলের তেমন কথা হয় না। আর মৌলিত কারণে অকারণে রাসেলের উপর অত্যাচার করেই মনকে শান্ত করে। রাসেল এখন রাইসাকে খুব করে মিস করতে শুরু করে, কিন্তু কেন এতটা মিস করে সেটা রাসেল বুঝতে পারে না। কেননা রাসেল জানে এটা সামথিং সামথিং। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে। সবাই ভালোভাবে পরীক্ষা দেয়। এবার মরির পরীক্ষা ভালো হয় না, কেননা রাসেলের থেকে তো আর দেখে লিখে পরীক্ষার খাতা ভরাতে পারেনি। একদিন রাসেল আর আয়েশা কলেজে একটা গাছের নিচে বসে আছে। আচ্ছা রাসেল, আজকে চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। আমাদের তো অনার্সের পরীক্ষা শেষ হয়ে গেল। মাস্টার্সে ভর্তি হতে এখনো দেরি আছে, রেজাল্ট হবার আগ পর্যন্ত। তুমি কতটা খারাপ বলনি, তবে আমার মতো ভদ্র ছেলের সাথে তুমি যে ঘুরতে যেতে চাইছো এটাই তো অনেক। তাহলে আমি কি করে না গিয়ে পারি? আমি কিন্তু যাব না। তুমি কিন্তু আমাকে অপমান করতেছো একদিন তোমার সাথে ঘুরতে যাইনি বলে। এমনি একটা কথা বলো। আচ্ছা, এইসব বাদ দিয়ে চলো আমরা আজকে একটা পার্কে যেয়ে ঘুরে আসি। আরে একটা মেয়ে আর একটা ছেলে পার্কে তখন যায় যখন দুজন দুজনকে ভালোবাসে। আমাদের মাঝে তো আর এমন কিছু নেই, তাহলে পার্কে যাব কেন? পার্কের গায়ে কোথাও কি লেখা আছে জিএফ বিএফ ছাড়া এর মাঝে প্রবেশ নিষিদ্ধ? হ্যাঁ। গাধা, মনের কথা এতভাবে বোঝানোর পরেও একটুও বোঝার চেষ্টা করে না। ও কেন বোঝে না? আমার এই মন প্রাণ জুড়ে যে শুধু ওই বসবাস। না, তা লেখা নাই, তারপরেও একটা ব্যাপার স্যাপার আছে না? কিসের ব্যাপার সেবার? হ্যাঁ। আচ্ছা, পার্কে না, বরং আমরা একটা কফি শপে গিয়ে কফি খেয়ে আসি, কেমন? আচ্ছা, এটা ঠিক আছে। তবে আমি তোমার সাথে বাইরের টং দোকানে বসে চা খাবো, কোনো রেস্টুরেন্টে না। আরে না, তোমাকে নিয়ে আমি আজকে এই রেস্টুরেন্টে যাব। তুমি আমার কাছে কত স্পেশাল সেটা তো জানো না? স্পেশাল না চাই? না, এখানে যাব না। ওখানে টাকা পয়সাওয়ালা লোক ছাড়া যাওয়া নিষিদ্ধ। আমরা গরিব মানুষ, এত সব নাই। এই শোনো, কবি বলেছেন জীবনে টাকা পয়সা থাকুক আর না থাকুক, কখনো মনের মাঝে একটু একটু করে তৈরি হওয়ার শখটাকে অপূর্ণ রেখে দেবে না। বাপ্পা, এমন কথা আমি তো কোথাও শুনিনি। তাহলে কোনো কবি বলেছে এটা শুনি? আরে তুমি দেখছো না, তোমার সামনে রাসেল কবি কথাটা বলে দিল। পাগল একটা। আচ্ছা চলো, তুমি আজকে যেখানে নিয়ে যাবা আমি সেখানেই যাব। তাই নাকি? তাহলে আমি যদি বলি হোটেলে যেতে, তাহলে তুমি সেখানেও যাবে নাকি? রাসেলের এমন কথা শুনে রাইসা তো রাগে বম হয়ে যায়, আর রাসেল রাইসার গাল টেনে বলে। আরে বাবা, আমি তো তোমার এই রাগী মুখটাকে দেখার জন্য মজা করলাম। তোমাকে নিয়ে হোটেলে যাব এতটা খারাপ আমি নই।
সেটা তুমিও জানো আর আমিও জানি। হুম, আমি জানি, তার জন্যই তোমাকে আমি এত বিশ্বাস করি। এখন তাহলে চলো। তারপর ওরা দুজন একটা দামি রেস্টুরেন্টে চলে আসে। রাসেল রাইসাকে নিয়ে কোনায় একটা টেবিলে চেয়ার টেনে রাইসাকে বসতে দিয়ে নিজেও বসে, আর ওয়েটারকে বলে 2টা কফি অর্ডার করে। বললাম তোমাকে এই রেস্টুরেন্টে না আসতে। এখন বিল দিতে কত টাকা ঝামেলা হবে তোমার ধারণা আছে? ওই, চলো না চলে যাই, টং দোকান থেকে কিছু খেয়ে নিব। পাগলি, তুমি তো আর মরিচ চেনো না, তাই না বলতেছো? আরে কি বলছো, অর্ডার করা হয়ে গেছে, এখন গেলে মাইর দেবে। সেটাও তো কথা, এখন পরে কি হয় আল্লাহ জানে। আচ্ছা, আমার কাছে 200 টাকা আছে, এটা তুমি রাখো, কেমন? রাসেল এমন ভাবে টাকা দেওয়া দেখে রাসেলের খুব করে রাগ হয়, তবুও নিজের রাগকে কন্ট্রোল করে রাইসাকে বলে, দেখো রাইসা, আমি তোমাকে এখানে এনেছি নিজের টাকায় খাওয়ানোর জন্য, আর তুমি টাকা দিতে চাচ্ছ? কষ্ট পাইলাম, খুব কষ্ট পাইলাম। রাসেল আর একটা কথাও রাইসার সাথে বলেনি। ওইটার কফি দিয়ে গেলে ওরা খেয়ে নেয়। রাসেল বিল পরিশোধ করে দিয়ে চলতে থাকে, আর রাইসা পেছন পেছন এসে কানে হাত দিয়ে আদরের সুরে বলে, যেটা শুনে রাসেলের মুখ টিপে টিপে হাসছে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। আসলে আমি এমনটা ভেবে বলিনি, বিশ্বাস করো। এই দেখো, আমি কান ধরছি, আর কমু না। রাসেল এবার আর চুপ করে না থেকে রাইসার কান থেকে হাতটা নামিয়ে দিয়ে হাসতে হাসতে বলে, রাইসা, তোমাকে না এভাবে দেখতে পুরাই ভূতনির মতো লাগছে। রাসেল কথাটা বলেই সামনের দিকে দৌড় দেয়, কেননা রাইসার আগে লুচির মতো ফুলতেছে। রাসেলকে ধরতে পারলেই বানাবে রুটি বানানোর মতো করে। এভাবে অনেক সময় পরে ওরা বাড়িতে চলে আসে, আর রাসেল চলে আসে দোকানে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 1টি মাস, আর তার মাস দিয়েই পার হয়ে যায় ওর সেই 6টি বছর। রাসেল খ্যাত হয়ে একদিন একটা ব্যাংকে চলে আসে। ব্যাংকে আসার পরে শুরু হয়ে যায় তুমুল কাণ্ড, কেননা এই ব্যাংকে কোনো গরিবদের আসার পারমিট নেই। এই, আপনাকে এই ব্যাংকের ভিতরে ঢুকতে দিছে কে? হ্যাঁ, ম্যাডাম, আমি তো এখানে টাকা তোলার জন্য আইছি, তাহলে আমাকে আটকাবে আবার কে শুনি? রাসেলের কথা শুনে মেয়েটি রাসেলের নিচ থেকে উপর পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করে বলে, তারপরে তো দাঁত ফেলে দিব। ফাইজলামি করার জায়গা পাস না? হ্যাঁ, তোর মতো ফকিরে যদি এই ব্যাংকে টাকা তুলতে আসে তাহলে দেশের কোটিপতিরা কোথায় যাবে? বের হয়ে যা। দেখুন, আপনি কিন্তু বেশি বলছেন। আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই, ডাকুন তাকে। ম্যানেজারের তো খাইয়া কাম নাই, তোর মতো ফকিরের সাথে কথা বলে নিজেরা তো কিমতি সময় নষ্ট করবে। আরে আপনি মানছেন না কেন? আমি এখানে টাকা তোলার জন্যই আইছি। আমার নামে এই ব্যাংকে অনেক টাকাও আছে। এই রাসেলের এমন কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে, আর এইদিকে রাসেল জোর করে ম্যানেজারের রুমে চলে আসে। এই রে, শালা তো স্যার রুমে ঢুকে পড়লো, এখন কি হবে আল্লাহই জানে। হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে নিও। এদিকে রাসেল না বলে ম্যানেজারের রুমে প্রবেশ করতে ম্যানেজার তো খুব করে রেগে যায়, আর রাগ করে বলতে থাকে, এই, আপনার সাহস কি করে হলো আমাদের কেবিনে অনুমতি না নিয়ে আসার? হ্যাঁ, আর আপনাকে ভিতরে আসতে দিল কে? স্যার, আমি এখানে এসেছি আমার অ্যাকাউন্টটা চেক দিতে। এই ব্যাংকে আমার নামে অনেক কিছু আছে। রাসেলের কথা শুনে ম্যানেজার যেন না হেসে কিছুতেই পারল না, হাসতে হাসতে রাসেলকে বলে, না হেসে পারলাম না। আপনার নামে আছে এই ব্যাংকে টাকা। আরে আপনার কোনো ধারণা আছে কি বলছেন? যেখানে এই ব্যাংকে সামান্য অ্যাকাউন্ট খুলতেই কমসে কম 10 লাখ টাকা থাকা লাগে, আর আপনি বলছেন টাকা আছে। আরে স্যার, আমি সত্যিই বলছি, এই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। বিশ্বাস না হলে আপনি আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দেখেন। রাসেলের মুখে ফিঙ্গারপ্রিন্টের কথা শুনে ম্যানেজার তো হতাশ হয়ে যায়, কেননা এইখানে ফিঙ্গারপ্রিন্টের কথা শুধু তারাই জানে যারা টাকা রাখার দিক থেকে হাই লেভেলের আছে। কি বলছেন ফিঙ্গারপ্রিন্ট নিব? আর আপনি ফিঙ্গারপ্রিন্টের কথা কিভাবে জানলেন? স্যার, আপনি আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দেখেন, তাহলে নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, নিচ্ছি। তবে না হয় যদি, তাহলে আপনাকে আমি পুলিশে দিতে বাধ্য হব, এই আমি বলে দিলাম কিন্তু। ঠিক আছে, আপনি আমাকে পুলিশেই দিয়েন, সমস্যা নাই কোনো। তারপর ম্যানেজার রাসেল ফিঙ্গারপ্রিন্ট নিতেই অবাক হয়ে যায়, কেননা রাসেলের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। ম্যানেজার পুলিশকে কল দিতে গেলে রাসেল অনেক অনুরোধ করে আবারও ফিঙ্গারপ্রিন্ট দেয়।
এবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায় আর অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। ম্যানেজার একবার মনিটর দেখছে তো আবার রাসেলকে দেখছে, তার মাথায় যেন কিছুই ঢুকছে না। স্যার আমাকে কি বলবেন আসলে আপনি কে? আর তাছাড়া আপনার এত টাকা থাকতে এমন খ্যাত সেজে ব্যাংকে আইছেন কেন? সবটা পরে বলছি, তার আগে আপনি আমাকে বলেন আমার অ্যাকাউন্টে কি কি আছে, সেটা আমাকে জানতেই হবে। আপনার অ্যাকাউন্টে আছে নগদ 15,50,30,550 টাকা, 100 ভরি স্বর্ণ, আর এত এত মোহর, হিরে, আরও অনেক কিছু। ঠিক আছে। আসলে স্যার আমি হলাম খান পরিবারের একমাত্র ছেলে। আমাদের পরিবারের একটা নিয়ম আছে, আমাদের ছেলেদের 6 বছর বাড়ির বাইরে নিজের কামাই চলতে হয়, গরিব অসহায় মানুষের কষ্ট বোঝার জন্য। কিছুদিন আগেই আমার 6 বছর শেষ হয়ে গেছে, এখন আমাকে একটা কার্ড করে দিন তো। ঠিক আছে স্যার, বাড়িয়ে দিচ্ছি। তবে স্যার মানে আপনার বাবাকে আমার এই কথা বলিয়েন না। আমি না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, প্লিজ ক্ষমা করে দিবেন স্যার। আরে আমি কিছুই মনে করিনি, আপনি যেটা করেছেন সবাই সেটাই করতো, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন মাত্র। ধন্যবাদ স্যার, আপনি একটু বসেন, আমি এখনই বানিয়ে দিচ্ছি। তা স্যার আপনি কফি খাবেন নাকি ঠান্ডা খাবেন? না আমি কিছু খাবো না, আমি যা কিছু এই ব্যাংকে ঢোকা থেকে শুরু করে খেয়েছি সেটা এখনো হজম হলো না, আর কি খাবো। স্যার আসলে আমরা বুঝতে পারলে বিষয়টা এমন দাঁড়াতো না। এই নিন স্যার, আপনার কার্ড হয়ে গেছে। এটা হলো হাই লেভেলের কার্ড, যেটা সবার কাছে থাকে না। এই রকমের কার্ড এশিয়ার মাঝে 10টা আছে, তার মাঝে আপনাদের পরিবার আপনাকে দিয়ে 7টা হলো। ধন্যবাদ স্যার, আর ভালো থাকবেন, আসি কেমন। আসসালামু আলাইকুম। রাসেল কথাটা বলেই কার্ডটা নিয়ে ম্যানেজারের কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসতেই সেই মেয়েটি আবারও আটকে বলে, এই তুই এদিকে আয়। তোর সাহস কি করে হলো আমাদের পারমিশন ছাড়া স্যারের রুমে যাওয়ার? স্যারের রুমে কিছু করিসনি তো আবার? এই দেখি তোর হাতে এটা কি? দেখেন ম্যাডাম, আপনি কিন্তু খুব বেশি বলতেছেন, আমি ম্যানেজারের রুমে কাজের জন্যই গেছি, আর এই যে দেখেন এটা আমার কার্ড। রাসেলের হাতে এমন কার্ড দেখে তো মেয়েটি সেই লেভেলের অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, না, এই কার্ড এর কাছে কোনোভাবেই আসতে পারে না। আমার মনে হয় স্যারকে কিছু করে কার্ড চুরি করে এনেছে। এই সিকিউরিটি, একে ধরো। মনে হয় স্যারকে মেরে কার্ড নিয়ে পালিয়ে যাচ্ছে। মেয়েটির কথা শুনে কিছু সিকিউরিটি এসে রাসেলকে ধরে ফেলে। আর এইদিকে রাসেল খুব করে রাগ হচ্ছে মেয়েটির উপরে, মনে হচ্ছে এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবে। এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, আপনি আমার সাথে সেই তখন থেকে যা নয় ব্যবহার করে যাচ্ছেন, এটা তো এই ব্যাংকের রুলসের মধ্যে পড়ে না। তুই আমাকে রুলস শিখাস? হ্যাঁ, দাঁড়া, পুলিশকে ফোন করে আসতে বলি, তাহলেই তোর কথা বন্ধ হবে। এদিকে ম্যানেজার অন্য একটা কাজ করার জন্য সিসিটিভি থেকে খেয়াল করেনি। যখন দেখলো বাইরে রাসেলের সাথে সবাই এমন করতেছে, তখনই তার রুমের সব সিস্টেম অফ করে বাইরে আসে। কেননা সিস্টেম অন থাকাকালীন ওই রুম থেকে বাইরে বের হলে সিস্টেম পাল্টে যাবে। এদিকে মেয়েটি পুলিশকে কল দিতে নিচ্ছে ঠিক তখনই এই যে মিস আনিকা, এটা আপনি কি করছেন? হ্যাঁ, ওনার মতো এত সুনামধন্য মানুষের সাথে এমন ব্যবহার করছেন। জানেন ওনাদের দিয়ে এই ব্যাংকটা চলে। সরি স্যার, আসলে বুঝতে পারিনি। স্যার, আপনি মনে হয় আসলে পাগল হয়ে গেছেন। তা না হলে এভাবে একটা রাস্তার খ্যাতকে কেউ স্যার বলে ডাকে? আমার মনে হয় আপনার এখানে চাকরি করার ইচ্ছা নাই। চাকরি বাঁচাতে চাইলে স্যারের কাছে সরি বলেন। উনি হলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, মিস্টার নূর হোসেন সাহেবের একমাত্র ছেলে রাসেল খান। কি বলছেন এসব স্যার? ইনি এত নামকরা মানুষের ছেলে, আর আমরা বুঝতেই পারিনি। হ্যাঁ এটাই। এখন তাড়াতাড়ি ওনার থেকে ক্ষমা চেয়ে নিন, নাহলে আপনার চাকরি কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে স্যার। স্যার, আসলে আমি খুবই লজ্জিত আপনার সাথে এমন বাজে ব্যবহার করার জন্য। আমি একটুও বুঝতে পারিনি আপনি এতটা বড় মাপের মানুষ। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে এমন যেন না দেখি। গরিবদের এই ব্যাংকে আসার নিয়ম নাই, ঠিক আছে? তাকে সুন্দর করে বুঝে বলবেন আপনার মতো করে। সরি স্যার, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কারোর সাথে এমন করব না। কথাটা যেন মনে থাকে, আর যদি এই এমন করেছেন শুনি, তাহলে আপনার চাকরিটা বৃন্দাবনের টিকিট পেয়ে যাবে। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে সবাই রাসেলের যাবার দিকেই তাকিয়েছে। আপনারাও অবাক হয়েই তাকিয়েছেন, আমি জানি। এখন দিন এসেছে আপনাদের রাসেলের সম্পর্কে সবটা বলার।
তাহলে চলেন জেনেই আসি। রাসেল হলো মিস্টার নূর হোসেন ও মিসেস ফরিদা চৌধুরীর একমাত্র ছেলে। রাসেল আজ থেকে 6 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে আসে, কেননা এটা ওই পরিবারের একটা রীতি। ওই পরিবারের ছেলে সন্তান হলেই তাকে 6 বছর বাইরে নিজের ইনকাম করে চলতে হবে। তাকে বুঝতে হবে জীবন সংগ্রাম কতটা কঠিন, সকল মানুষের কষ্ট উপলব্ধি করতে হবে। এখন বুঝছেন তো নাকি? রাসেল ব্যাংক থেকে সোজা কলেজে চলে আসে। আজকে ওদের রেজাল্ট দিয়েছে। রাসেল কলেজে টপার হয়েছে, আর দ্বিতীয় রাইসা। আর মোড়ের কথা কি বলবো, দ্বিতীয় স্থান থেকে 22তম স্থানে পৌঁছে গেছে। রাইসা আর রাসেল বকুল গাছে এসে বসে কথা বলছে। কি মহারাজ, এত ভালো রেজাল্ট করলে অথচ ট্রিট দিলে না? এটা কিন্তু ভালো বিষয় না আমার মনে হয়। তুমিও তো ভালো রেজাল্ট করছো, কই তুমি তো আমাকে ট্রিট দিলে না? এটা বুঝি খুব ভালো লক্ষণ? হ্যাঁ, রাসেলের কথা শুনে রাইসার চাঁদের মতো ছকছক করা মুখটা নিমেষেই কালো হয়ে যায়। কেননা রাইসার কাছে এখন টাকা নেই, শুধুমাত্র যাতায়াতের জন্য 30 টাকা আছে, আর যাইতে লাগে 20 টাকা। বেঁচে থাকা 10 টাকা দিয়ে কি আর ট্রিট হয়? আপনারাই বলেন। রাইসার আবার মন খারাপ দেখে রাসেল বলে, রাইসা, তোমার কাছে ট্রিট দেওয়ার মতো 10 টাকা তো আছে, তাই না? তাহলে চলো আমি আর তুমি দোকান থেকে কিছু কিনে খেয়ে ট্রিটের মজা নেই। দামি রেস্টুরেন্টে গিয়ে খেলেই যে ট্রিটের মজা পাওয়া যায় সেটা তো নয়, ফুটপাতের বাদাম খেয়েও ট্রিটের মজা পাওয়া যায়। রাসেলের কথা শুনে রাইসা যেন খুব করে ভালো লাগে। আর ভালো লাগবেই না কেন, আজকাল এমন করে কেই বা বলে। রাইসা একখানে রাসেলের দিকেই তাকিয়ে আছে, আর রাসেল সেটা দেখে বলে, এই যে সুন্দরী, এভাবে আমার মুখে কি দেখো? হ্যাঁ, আমার মুখে দেখার মতো কিছুই নাই, তবে একটা পেতনির ছবি দেখতে পারবে আমার চোখে। কি? আমি পেতনি? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আমাকে পেতনি বলা? হুম। রাসেলকে রাইসা ধরে কিলঘুষি দিতে থাকে। রাইসা যেন এখন অনেক খুশি। তারপরে রাসেল রাইসা থেকে 10 টাকা নিয়ে বাদাম কিনে এনে খেতে খেতে রাইসাকে বলে, রাইসা চলো, আজকে আমি তোমাকে ট্রিট দেবো এবং তুমি কোনো কথা বলতে পারবে না। দেখো, আগেই বলছি, দামি কোনো রেস্টুরেন্টে যাইও না। আমি চাই না টাকা দিতে সমস্যা হওয়া, তোমাকে কেউ অপমান করুক। তোমাকে করা অপমান আমার একদম সহ্য হয় না। আরে দূর বোকা, কিছুই হবে না, চলো আমি আসি না তোমার সাথে, আর তুমিও আসো আমার সাথে। কেউ কিছু বললেও আমার যায় আসে না। তারপর রাসেল রাইসাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে। এই রেস্টুরেন্টে সচরাচর কোনো নর্মাল লোক ঢুকতে পারে না, তাই রাসেল আর রাইসা অনেক কষ্টে শেষের একটা টেবিলে এসে বসে। আর একটা কথা, রাসেল ভিআইপি টেবিল বুক করেছে আর বসে আছে নর্মাল একটা টেবিলে, একটু ভুলের কারণে। ওদের দেখে ওয়েটার এসে সেই ঝাড়ে সুরে কথা বলা শুরু করে দেয়। রাইসার চোখ থেকে যেন পানি বেরিয়ে আসবে এমন অবস্থা। রাসেল ওয়েটারকে বলে তার ম্যানেজারকে ডাকছে, আর সেখানে খাবার জন্য আসে মৌরি আর রাহুল। মৌরি রাসেল আর রাইসাকে ওই রেস্টুরেন্টে দেখে তো অবাক। রাহুল, দেখেছো আজকাল ভিখারিও আপডেট হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে নিয়ে 5 স্টার রেস্টুরেন্টে খাবার খেতে আসে। হ্যাঁ, সেটাই তো দেখছি। কি ফকিরের বাচ্চা, এই রেস্টুরেন্টে খাবার টাকা তোর পকেটে আছে তো নাকি? শালা খ্যাত কামটা করছে কি? পেটে ভাত জোটে না আর আইছে রেস্টুরেন্ট। তোদের মতো ফকিরের বাচ্চাদের এই রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছে কেডায়? তার কি চোখ সঙ্গে ছিল না, নাকি বাসায় রেখে আইছে? রাসেল কিছু বলতে যাবে তার আগেই সেখানে ম্যানেজার সাহেব চলে আসে, আর রাসেলকে দেখেই বলতে থাকে, এই ভিখারির বাচ্চা, তোদের সাহস কি করা হয় এই রেস্টুরেন্টে আসার? হ্যাঁ, তোদের ঢুকতে দিয়েছে কে? এই দারোয়ান, কোথায় আছিস? একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। এই যে স্যার, দারোয়ানকে ডাকতে হবে না, আমার কথা হলো এই রেস্টুরেন্টে আসতে হলো টাকা দিয়ে খাবার খেতে হবে, এটা তো নিয়ম, তাই না? আর আমি তো টাকা দিয়েই খাবার খাবো, তাহলে এত কথা কেন? হ্যাঁ, সেটাই তো নিয়ম, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে রাস্তার ভিখারি। তুই এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার যোগ্য না, কথা না বাড়িয়ে চলে যা। রাসেল কিছু বলতে যাবে তার আগেই রাইসা রাসেলের হাত ধরে করুণ সুরে বলে, চলো না, আমরা এখান থেকে চলে যাই। রাস্তার পাশে একটা ছোট রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিমু। আমার এত দামি রেস্টুরেন্টে খাবার খেতে হবে না। আরে থামো তো ম্যানেজার সাহেব, আমি ভিআইপি 7 নম্বর টেবিল বুক করেছি, চেক দিয়ে সেই টেবিলে খাবার সার্ভ করেন, আর টাকাও আগে পে করা হয়ে গেছে। এই রাসেলের কথা শুনে
ম্যানেজার তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর অবাক চোখেই বুকিং লিস্ট চেক করে, আর এইদিকে মৌরিতে অপমান করতেই থাকে। ওর যেন আনন্দের কোনো কমতি নেই রাসেলকে অপমান করতে পেরে। মৌরির কথার মাঝে ম্যানেজার বলে, হ্যাঁ, 7 নাম্বার টেবিল তো রাসেলের নামে কেউ বুক করেছে। তাহলে এখানে খাবার দিল কে? স্যার, আমি বুক করেছি এই টেবিলটা, আর এই যে দেখেন সেটার অনলাইন কপির মেসেজ আমার মোবাইলে সুন্দর করে ভেসে আছে। তারপর ম্যানেজার রাসেলের মোবাইল চেক করে দেখে ঠিকই আছে। ম্যানেজার তার ভুল বুঝতে পেরে অনেক করে ক্ষমা চেয়ে নেয়, আর ওদের সেই টেবিল নিয়ে আসে। কিন্তু অবাক করার বিষয়, সেই টেবিলে বসে খাচ্ছে মৌরি ও রাহুল। এই যে আপনারা উঠুন, আপনাদের টেবিল হলো। এনারা যে টেবিলে ছিল সেটা, আর এটা এদের বুক করার টেবিল আগে থেকেই। এতটুকু বোঝার ক্ষমতা নেই আপনাদের? হ্যাঁ, কোনটা সাধারণ আর কোনটা ভিআইপি টেবিল? 2000 টাকার টেবিল বুক করে আইসেন 20,000 টাকার টেবিলে বসতে? এই, আপনার সাহস কি করে হয় আমাদের এই টেবিল থেকে উঠে যেতে বলার? আমরা এই টেবিলে বসেছি তো এখানে বসেই খাবার খাবো। না উঠলে কি আর করা, এনাদের সমান টাকা দিয়ে এই টেবিল বুক করেন। এটা বুকিং দিতেই লাগবে 10,000 টাকা। মাত্র 10,000 টাকার জন্য এমন কথা বললি ম্যানেজারের বাচ্চা? এই বাবু, ওর মুখের উপরে টাকা ছুঁড়ে মারো তো। সালার ব্যাটার সাহস কত বড় আমাদের উঠতে বলে। এদিকে রাহুল তো কিছুই বলছে না, কেননা ওর কাছে এখন এত টাকা নেই। তাই মৌরিকে থামিয়ে বলে, আরে জান, এসব বাদ দিয়ে চলো আমরা ওই টেবিলে গিয়ে বসি। এটা ওরা বুক করেছে, ওরা বসুক না। রাহুলের এমন কথা শুনে মৌরির মেজাজ আরো বেশি বিগড়ে যায়, যেন এখনই পারমাণিক বোমার মতো বিস্ফোরিত হবে। রাগে গজগজ করতে করতে বলে, কি বলছো এসব? হ্যাঁ, আমি সামান্য 10,000 টাকার জন্য ওদের মতো ফকিরের কাছে হেরে যাব টাকাওয়ালা বয়ফ্রেন্ড থাকতে? এখন তুমি টাকা দেবে কিনা সেটা বলো। আমার কাছে এত টাকা নেই, তুমি থাকো, আমি গেলাম। রাহুলের কথা শুনে মৌরি রাহুলের গালে একটা থাপ্পড় দিয়ে চিল্লিয়ে বলে, ফকিন্নির বাচ্চা, টাকা নেই তো আমার সাথে প্রেম করতে এসেছিস কেন? আমার এত অপমান তো সহ্য হচ্ছে কি করে? প্রেমিক তো সে যে গার্লফ্রেন্ডের অপমানে অপমানিত হয়। রাহুল কিছু না বলে সেখান থেকে চলে আসে, আর মৌরিও রাগে গজগজ করতে করতে ম্যানেজারকে বলে, আচ্ছা, এই টেবিলে খাবার খেয়ে টোটাল কত বিল আসতে পারে বলে আপনার মনে হয়? এই তো, তাও ধরেন সব মিলিয়ে 1,020 টাকা তো অনায়াসি বিল হয়ে যাবে। এটা শুনে আপনার লাভ নাই, কেননা এই টেবিলে বসার মতো স্ট্যাটাস আপনার হয়ে ওঠেনি। কি? 20,000 টাকা? একটা সামান্য ওষুধের দোকানে কাজ করা কর্মচারী গার্লফ্রেন্ড নিয়ে আসে রেস্টুরেন্টে, তাও আবার এত টাকা খরচ করে? মৌরি এসব ভাবতে ভাবতে সেখান থেকে উঠে রাসেল আর রাইসাকে আগে বসেছিল সেই টেবিলে বসে খাবার খাচ্ছে। কিন্তু খাবার মৌরির গলা দিয়ে নামছে না। আর এদিকে রাসেল আর রাইসা তো সেই মজা করে খাবার খাচ্ছে, যেটা দেখে মৌরির আরো বেশি রাগ হয়। ফকিরের বাচ্চারা কিভাবে খাবার খাচ্ছে? মনে হয় এক্ষুনি এই দুইটার গলা টিপে দিয়ে আসি। তারপর রাইসা আর রাসেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রাইসা কিছুই বলছে না, রাইসা তো শুধু ঘোরের মাঝে আছে। রাসেল কিভাবে এত টাকা দিতে পারলো রেস্টুরেন্টে, যে কিনা দিন কামাই করে খায়? আচ্ছা, তোমার কাছে এত টাকা কিভাবে আসলো বলো তো? একটা ঔষধের দোকানে কাজ করে তো তোমার এত টাকা হতে পারে না, তাই না? এই টাকা তো আমার কাছে আমার ব্যাংক অ্যাকাউন্টের তুলনায় 0.00001% মাত্র। আমি কে সেটা জানলে হয়তো এই হোটেলের ম্যানেজারও আমাকে স্যার স্যার বলে ডাকতো। তুমি ঠিকই বলেছো, আসলে আমি একটা 2 লাখ টাকার লটারি পেয়েছি 2 দিন আগে। সে টাকা থেকেই তোমাকে ট্রিট দিলাম, তুমি যে আমার স্পেশাল গেস্ট। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি 2 লাখ টাকা এভাবে নষ্ট না করে একটা কাজে লাগালেই তো পারতে। তাতে করে একটু হলেও উন্নতি হতো তোমার। সেটা পারতাম, তবে তোমার এই মুখে এত সুন্দর খুশিটা যে দেখতে পারতাম না। এখন চলো যাও যাও, কেমন? চলো। গাধা একটা, আমার খুশির জন্য এত কিছু করতে পারে, অথচ ভালোবাসা কথাটা মুখ ফুটে বলতে পারে না। তারপর ওরা চলে আসে। এভাবেই দেখতে দেখতে চলে যায় আজকের দিন। পরের দিন কলেজে মৌরি রাইসার কাছে আসে, কেননা মৌরি জানতেই হবে রাসেল এত টাকা কিভাবে দিল। খিরে ফকিরের মেয়ে,
তোকে রেস্টুরেন্টে নিয়ে এসে এত টাকা খরচ করলো কিভাবে ও? কোথাও চুরি টুরি করেনি তো আবার? ও মানুষ, গরিব হতে পারে, তবে ওর মনটা অনেক বড়। আপনাদের মতো এত খারাপ না। আর রাসেল 2 লাখ টাকার একটা লটারি পেয়েছে, সেটা দিয়েই আমাকে ট্রিট দিয়েছে ভালো রেজাল্ট করার কারণে। আসলে আমরা গরিব মানুষ, সবসময় তো দামি রেস্টুরেন্টে যেতে পারি না, তাই টাকা হাতে আসলেই দামি রেস্টুরেন্টে যাই। লোভটাও সামলাতে পারি না। কি 2 লাখ টাকা? এই রে, আবার তাহলে রাসেলের সাথে ভাব জমি টাকাগুলো আত্মসাৎ করতে হবে, না হলে আমার যে রাতের ঘুম হারাম হয়ে যাবে। এত টাকা তো ওই ফকিরের মেয়েকে ভোগ করতে দেওয়া যাবে না। ও তাই নাকি? তাই তো বলি, এত টাকা কিভাবে আসতে পারে ওর কাছে? আচ্ছা থাকেন, আমি ক্লাসে গেলাম, আর এখানে থাকতে ভালো লাগছে না। রাইসা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে মৌরির মুখের উপরে এমন কথা বলে চলে যাওয়ার কারণে মৌরির রাগে গজগজ করতে থাকে আর বলে, রাইসার বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে এভাবে চলে যাস? তোকে তো আমি দেখে নেব। মৌরি কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে রাইসার কিছুই যেন ভালো লাগছে না। ওর মনটা বারবার রাসেলকেই খুঁজতে থাকে, কিন্তু কোথাও রাসেলকে পায় না। কেননা রাসেল আজকে ওর বাবা মার সাথে দেখা করতে বাড়িতে গেছে, যেটা রাইসার অজানা। এখন রাইসা ও রাসেল দুজনকেই একটু একটু করে ভালোবাসা শুরু করেছে, যেটা কেউ কাউকে বলতে পারে না। যদি এত গভীর সম্পর্কের বন্ধুটা কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাইসা ক্লাসে বসে দরজার দিকে চেয়ে মনে মনে বলছে, রাসেল এত সময় হয়ে গেল, এখনো কেন এলো না? পাগলটার আবার কিছু হলো না তো? আমি তো ওর ঠিকানাও জানি না, আর মোবাইল নাম্বারও নেই। আর কি করেই বা থাকবে, আর কি করেই থাকবে? আমার নিজেরই তো মোবাইল নেই। ধুর, ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। আল্লাহ গো, এ কি রোগ দিলা আমায়? চোখ বুঝলেই শুধু ওকেই দেখতে পাই। এদিকে রাসেল ধীরে ধীরে একটা রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। দীর্ঘ 6টি বছর পরে রাসেলকে বাড়ির দারোয়ান দেখেও ছিতে ভুল করেনি, কেননা রাসেল সবাইকে অনেক ভালোবাসতো। রাসেলকে দেখে সবাই অনেক সম্মান দেয়, আর বাড়ির ভেতরে গিয়ে বলে রাসেল এসেছে। সবাই মেইন দরজায় দাঁড়িয়ে আছে সারি হয়ে, আর রাসেলের চোখ সবাইকে দেখছে। এত বছর পরে দেখছে, এমন তো হবেই, তাই না? রাসেলের বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে বলে, আসসালামু আলাইকুম আব্বা আম্মা, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, তোর সাথে আমার কোনো কথা নেই। আমাদের কথা তোর 6টি বছর পরে মনে হলো, তাই না? হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। তুই জানিস তোকে ছাড়া আমরা কিভাবে থেকেছি এই 6টি বছর? কত জায়গায় খুঁজেছি তোকে, কিন্তু দুঃখের বিষয় তোকে কোথাও পাইনি। আমার কি দোষ বলো? আমার তো সবসময় তোমাদের কথা মনে পড়তো, কিন্তু তবু বুকে পাথর বেঁধে রেখেছি। বনবাসে দিছিলা, কষ্ট তো পাবেই। বাবা, তোর খুব কষ্ট হয়েছে তাই না? আসলে বাবা, আমাদের পরিবারে কি একটা নিয়ম বুঝি না। আচ্ছা, তুই এসেছিস, আমরা সবাই এতে খুশি। তোর আপু তো তোকে না দেখে থাকতেই পারে না। নুরুমহল লন্ডনে থাকে, ওখান থেকে প্রতিদিন বলবে তুই এসেছিস নাকি। এমন একটা দিন নেই যে ও তোর কথা বলে নাই। আপুর কথা আমারও খুব মনে পড়তো, কিন্তু কিছুই করার নাই। তোমাদের সাথে দেখা হলে বা কথা বললে আমি তো এতটা বছর বাইরে থাকতে পারতাম না। আমরাও তো সেটা বুঝি, কিন্তু আমাদের এই মনটা তো হার বুঝে না। ঈদের সবাই বাড়িতে আসে আর তোকে আমরা পাই না। সবার ঈদ উদযাপন করে অনেক আনন্দের সাথে, আর আমরা তোর জন্য চোখের জল ফেলে। আম্মা তুমি কান্না করিও না, এখন তো আমি এসে গেছি, তাই না? তোমরা কিন্তু আর একদম টেনশন করবে না। ঠিক আছে বাবা, তুই এসে গেছিস, আমাদের আর কিসের চিন্তা। এখন নে, তোর আপুর সাথে ভিডিও কলে কথা বল, মনটাকে সান্ত্বনা দে। এতদিন হলো তোকে না দেখে অস্থির হয়ে আছে। দাও, আমিও একটু আপুকে মন ভরে দেখি। আমার আপুটাকে কত বছর হলো দেখি না। তারপর মিসেস ফরিদা চৌধুরী রাসেলের কাছে ফোনটা দেয়, আর রাসেল ফোনটা সামনে ধরতেই দেখতে পায় একটা পিচ্ছি মেয়ের কথা। মেয়েটা যেমন মিষ্টি দেখতে, তেমনই সুন্দর তার কথা। তো
তোমার সাথে আমার আম্মু একটু কথা বলবে না? তুমি কি পচা? সবার মামা কত ভালো, আর আমার মামা পচা। বারে, তোমার মামা পচা কে বললো? তোমার মামা অনেক ভালো, তুমি আসো তাহলেই দেখবে। গেলে আমাকে এত এত চকলেট কিনে দিবে তো? হ্যাঁ, আমি তোমাকে এত এত চকলেট সাথে আরো অনেক কিছু কিনে দেবো, তুমি শুধু আসো। তাহলে তো আমি যাবই। আর তুমি অনেক ভালো মামা। মিষ্টি কথাটা বলে শেষ করার আগেই ওর আম্মু ফোনটা নিয়ে রাসেলকে বলে, আর বলিস না, এই মেয়েটা না হয়েছে একদম ফাজিল। একটু কথা শুনবে না, শুধু পাকা পাকা কথা বলবে। দেখতে পেয়েছি, কিন্তু কথা যেন 80 বছরের বুড়ির। হ্যাঁ আপু, তুমিও না একদম আমার মামনিকে এইসব বলবে না। হ্যাঁ, মিষ্টি অনেক ভালো। কেমন আছো আপু? আমি একদম ভালো ছিলাম না রে। এই 6টি বছর তোকে ছাড়া কিভাবে দেখেছি আল্লাহই ভালো জানে। আপু, আমার না তোমাদের খুব দেখতে ইচ্ছে করতেছে, প্লিজ আসো না বাড়িতে। তোকে দেখতে আমার মন কি কম চায় বল? তোর দুলাভাই একটা কাজে অস্ট্রেলিয়া গেছে, আজকে আসলে কালকেই আসবো বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আমি কিন্তু তোমাদের দেখার জন্য অপেক্ষায় রইলাম, কেমন? সেটা ঠিক আছে, তবে আমার ভাই এত পাগলের মতো হয়ে গেছে কেন? আমার ভাই থাকবে সিনেমার হিরোদের মতো স্মার্ট। আপু, তোমার যদি ননদ থাকতো তাহলে না হয় একটু নিজেকে স্মার্ট তৈরি করতাম। রাসেলের এমন কথা শুনে সবাই তো পুরাই অবাক, কেননা বাড়ির সবাই নূরমহলকে অনেক ভয় পায়, আর রাসেল এমন কথা বলছে। আরে, এটা কোনো কথা হলো নাকি? তুই নিজেকে চেঞ্জ কর। আর আমার ছোট একটা ননদ আছে শুনেছি, কিন্তু কখনো দেখিনি। আজব, তোমার ননদ আছে আর তুমি নিজেই দেখোনি, আর আমাকে আশ্বাস দিচ্ছ? হ্যাঁ, আরে গাধা, ছোটবেলায় নাকি আমার ননদ রাগ করে ওর ফুফুর বাড়িতে চলে গেছে, আর আমার শ্বশুর শাশুড়ি ফিরিয়ে আনতে দেরি করেছিল বলে ফুফুরাও কোথায় যেন চলে গেছে। তারপর আর দেখা মেলেনি। তবে কখনো দেখা হলে আমার ননদের সাথে তোকে বিয়ে দেবো, যা। তবু একটু পাগল ছেড়ে স্মার্ট হ। এভাবে দুই ভাই বোন অনেক কথা বলে, আর বাড়ির সবাই চেয়ে দেখে। কিছু সময় পরে রাসেলকে নিয়ে সবাই খেতে বসে। বাপরে বাপ, এটা খানার আয়োজন নাকি মেহেবানি আল্লাহই জানেন। এত আইটেম দেখে মনে হচ্ছে ভারত আর বাংলাদেশের সবাই মিলে খেলেও মনে হয় শেষ হবে না। রাসেল, তুই কিন্তু কিছুই খাচ্ছিস না। দেখ, তোর জন্য কত কি আয়োজন করেছি। এত বছর কি না কি খেয়েছিস সেটা আল্লাহই জানে। মা তুমিও যে কি যে বলো না, আমি এত এত খাচ্ছি তাও বলছো খাচ্ছি না। বুঝেছি, তুমি আগেই আমার শাশুড়ির মেয়েটাকে বিধবা বানাতে চাচ্ছ। ফাজিল ছেলে একটা। মনে হয় আমি ওর মা না বান্ধবী, মুখে যা আসছে তাই বলছে। মা জানো, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বড় আর আপন কোনো বন্ধু নেই, যারা সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা না করেই সন্তানের কথা ভাবে। বাবা, বুঝেছি। এখন লক্ষ্মী ছেলের মতন চুপটি করে খেয়ে নে। খাওয়ার রেখে উঠলে কিন্তু তোর খবর আছে। আমি আর পারবো না একটাও খেতে, তুমি আর বাবা খেয়ে শেষ করো, আমি চেয়ে চেয়ে দেখি। দেখেছো রাসেলের বাবা, তোমার ফাজিল ছেলে কয় কি আমি আর তুমি নাকি সব খাবার খাবো। হ্যাঁ, ঠিকই বলেছে। তুমি যেমন বললা, তোমার ছেলেও ঠিক তেমনই বলল। হাজার হলেও মা গুণে বেটা আর বাপ গুণে বেটি। এভাবেই ওরা অনেক কথা বলে খাবার শেষ করে। আপনারা ভাবছেন চৌধুরী বাড়িতে শুধু কি এই দুজন মানুষই, আর মানুষ নেই নাকি? আরও মানুষ তো আছেই অনেক, তবে সবাই ওদের দেখতেই ব্যস্ত। এদিন রাসেল সোফায় ওর মার কোলে মাথা রেখে সেই একটা ঘুমতায়। ঘুম থেকে জাগনায় ফেতেই দেখে ঘড়ির কাঁটা আর মাত্র 1 মিনিট পরে বিকেল 4টার ঘর ধরবে। মা, তুমি আমাকে ডাকোনি কেন? আমাকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে না বুঝি? মানে কি? হ্যাঁ, তুই আবার আমাদের ছেলে যাওয়ার কথা বলছিস? আমি এটা একদমই মেনে নিব না। মা, আমি তোমার কোলে ফিরে আসবো, তবে আরো কিছুদিন পরে। আমার অনেক কাজ আছে, তবে ফোনে কথা আর কয়েকদিন পরে পরে তোমাদের এসে দেখতে তো যাবই, তাই না? আজকে থেকে যা, তোর আপু তো কালকে চলে আসবে, তারপর না হয় চলে যাস, কেমন? না মা, আমি আজকে যাই, কালকে বরং আমি আবার আসবো। তুমি আমাকে কল দিয়ে আপু এসেছে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই ফোনটা নিয়ে যা। এটা সেই কবে থেকে তোর জন্য এনে রেখেছে তোর বাবা।
না, আমি এই ফোন নেব না, আমার কাছে তো ফোন আছেই। এই যে দেখো, একদম পিওর বাংলাদেশি কোম্পানির ওভালটানের তৈরি, খুব ভালো দামে, মাত্র 1100 টাকা। তোর মা ব্যবহার করে লাখ টাকা দামের ফোন, আর তুই আমার ছেলে হয়ে ব্যবহার করবি মাত্র 1100 টাকা দামের সামান্য বোতাম ফোন? এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। না মা, এটা তোমাকে মানতেই হবে। আর আমি যদি বাড়িতে আসবো তখন দিও, এখন নিলে সবাই বুঝে যাবে আমি আসলে কে। আর আমি রানা থেকে প্রতিনিয়ত তোমাদের খবর নেব। কি? আর আমি রানাকে কত করে বললাম তোর কথা, আর বলে কি না কিছুই জানে না? আমি জানাতে মানা করে দিয়েছিলাম, তাই তোমাদের কাউকে আমার কথা জানাইনি। আচ্ছা, ভালো থেকো, আমি এখন আসি। আচ্ছা বাবা, টাকাটা নিয়ে যা, তোর কাজে লাগবে নি। আর ভালোভাবে থাকিস কেমন? রাসেল তারপর সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রায়শা রাসেলকে সারা দিন না দেখে পাগল প্রায়। রায়শা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রায়শা খেয়ালই করছে না রাস্তার সাইড দিয়ে যাচ্ছে নাকি ভিতর দিয়ে যাচ্ছে। পিছন থেকে একটা গাড়ি এসে রায়শাকে উড়িয়ে দিয়ে চলে যাবে এই মুহূর্তে রাসেল টান দিয়ে রায়শাকে সরিয়ে নেয়, আর দুজনেই রাস্তার পাশে পড়ে যায়। রায়শা রাসেলের বুকের উপরে শুয়ে আছে। চোখ খুলে রাসেলকে দেখেই, ওই কুত্তা, সারাদিন কই ছিলি তুই? হ্যাঁ, আমি তোর কথা ভাবতে ভাবতেই গাড়ি নিচে পড়তে নিয়েছিলাম। তা মহারানী, আমাকে ভেবে কেন গাড়ির নিচে পড়তে নিয়েছিলা শুনি? জানি না আমি। তুমি জানো না? আমি জানি না? তাহলে আমাদের এই কাহিনীটা জানে কে? হ্যাঁ, কে আবার? ওই যে আমাদের লেখক সাহেব, কালো ভূত আছে না, উনি ভালো জানে। আচ্ছা হয়েছে, এবার আমার সেটার মতো বডির উপর থেকে ওঠো। আমার মনে হচ্ছে 2 মণ ওজনের তুলার বস্তা আমার উপরে শুয়ে আছে। রাসেলের কথা শুনে রায়শা তো তেলে বেগুনে জ্বলে ওঠে, যেন ফুলপিটা দিলেই ভাজি হয়ে যাবে। রায়শা রাসেলের উপর থেকে উঠে কোমরে হাত দিয়ে চোখ দুটা আগুনের গোলা করে তাকিয়ে, এই, তুমি কি বললা? হ্যাঁ, আমি 2 মণ ওজনের তুলার বস্তা? আমার মতো স্লিম ফিগারের মেয়েকে তোমার কোন দিক থেকে মোটা মনে হয়? হ্যাঁ, এই রে, পাগড়িটা মনে হয় সেই রকমের খেপেছে। আমার যে কি হবে আল্লাহ জানে। আরে আমি তো মজা করলাম, তুমি কত নাদুস নুদুস একটা মেয়ে। পাম দিতে হবে না, আগে বলো সারাদিন কোথায় গিয়েছিলা তুমি? হ্যাঁ, সারাদিন না দেখে আমার মনটা মনে হয় যায় যায় অবস্থা ছিল। আমি এক জায়গায় গেছিলাম, তোমাকে বলে যেতে পারিনি, সরি। আচ্ছা এখন চলো, আমি তোমার কাছে যে না নিলে তো নিশ্চিত উপরের ভিসা পেয়ে গেছিলাম। ভালোই হতো, আমার মনের কষ্টটা কেউ বোঝে না, তখন তাও অনেকেই বুঝতো। রাসেল রায়শার কথা শুনে কিছু না বলে সেখান থেকে চলে যায়। রায়শা ওর বাসায় আর রাসেল ওর সেই ভাঙা ঘরে। রাসেল বাড়িতে আসতে শুরু হয়ে যায় সেই বৃষ্টি। রাসেলের ভাঙা ঘরে চাল দিয়ে পানি পড়তেছে। রাসেল ওইখানে তালি দেয় তো ওই দিক দিয়ে পানি পড়ে, আবার ওই দিকে তালি দেয় তো এই দিক দিয়ে পানি পড়ে। রাসেল যেন বিরক্তি হয়ে যায়। অবশেষে বৃষ্টি থামলে একটু হাঁপ ছেড়ে বাঁচে। সকালে রাসেল ঘুম থেকে ওঠার আগেই ওর ফোনে একটা কল আসে। রাসেল ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ওর মা কল দিছে। রাসেল তাড়াতাড়ি রিসিভ করে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি সহ সবাই অনেক ভালোই আছি। তা বাবা, তুই কেমন আছিস সেটা আগে বল। হ্যাঁ মা, আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তা এত সকালে কল দিলে যে? আসলে এত সকালে তোকে কল দেওয়ার একটাই মানে, আর সেটা হলো নুরুম হল সকাল 7টায় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামবে, এবং কড়া গলায় বলে দিছে এয়ারপোর্টে সবার আগে যেন তোর চাঁদ মুখটা দেখতে না পায়, তা না হলে তোর কি হবে তা আমরা কেউ কইতে পারমু না। তাই নাকি? তাহলে এখনই আমাকে বেরিয়ে পড়তে হবে। আচ্ছা তুমি তাহলে রাখো, আমি উঠে গিয়ে রেডি হয়ে আসতেছি। ওকে বাবা, দেখে শুনে আসিস কেমন? সাবধানে কিন্তু বাবা। ঠিক আছে মা। রাসেল কলটা কেটে দিয়ে 2 মিনিটে রেডি হয়ে 3 মিনিটে নাস্তা সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে সেই একখানা দূর। রাসেল বাসে উঠে বাঁদরের মতো ঝুলতে ঝুলতে কোনো রকমে এয়ারপোর্টে এসে পৌঁছায়। রাসেল 1 নম্বর টার্মিনালে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর আপু তার পরিবারের কারোই কোনো খবর নেই। রাসেল কেন জানি চিন্তা পড়ে যায়।
এদিকে ওরা ভিআইপি লোক হয়, ওদের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার অনুমতি আছে। তাই রাসেলের পরিবার সবাই ভিআইপি গেটের কাছে, কিন্তু বেচারা রাসেলের কপাল খারাপ, মায়ের কল পাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারে না, কেননা সিকিউরিটি যেতে দেয় না, তার উপরে যেই আদিম যুগের পোশাক। এদিকে কিছু সময় পরে নূরমহল ওর তার স্বামী সন্তানকে নিয়ে বেরিয়ে আসে 1 নম্বর টার্মিনাল দিয়ে। ভিআইপি গেটে কি একটা সমস্যা থাকার কারণে তাই রাসেলের সাথে প্রথম দেখা হয়। মিষ্টি তোর মামাকে দেখেই দৌড়ে আসে। মামা, তুমি কেমন আছো? দেখেছো আমি তোমার কাছে ঠিক ছুটে আসলাম। তুমি আমার লক্ষ্মী মামুনি, তাহলে আমার কাছে তো আসবেই। আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি একটুও ভালো ছিলাম না, এখন তোমার কোলে উঠতে পেরে আমি অনেক ভালো হয়ে গেছে। তাই নাকি? আপু, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। তোকে যদি প্রথমে দেখতে না পেতাম তাহলে বুঝতে কেমন লাগে। হ্যাঁ রাসেল, তোমার আপু ঠিকই বলেছে। আর এমনিতেই তোমাকে দেখার জন্য আমার মনটাও ব্যাকুল হয়ে আছে, একটা মাত্র শালা বলে কথা। আমার বুঝি আপনাদের দেখতে মন চায়নি? আমিও সবসময় আপনাদের কথা মনে করতাম, কিন্তু ওই নিয়তি বড় নিষ্ঠুর। হাজার মনে হলেও কিছু করার ছিল না। এভাবে ওরা সবাই অনেক কথা বলে। এর মাঝে রাসেলের পরিবার সবাই এখানে এসে মত বিনিময় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পুরো রাস্তা জুড়ে যেন শুধু ওদেরই গাড়ি। বাপ রে বাপ, 15 জন মানুষের জন্য 10টা গাড়ি, তাও আবার সবগুলাই BMW। ওরা বাড়িতে এসে অনেক হাসি তামাশা করে। রাসেলকে যেন মিষ্টি ছাড়তেই চাইছে না, সারাক্ষণ রাসেলের সাথেই থেকেছে। এদিকে রাইসা আজও রাসেলকে কলেজে না দেখতে পেয়ে মনমরা হয়ে একটা গাছের নিচে মন খারাপ করে বসে আছে। ঠিক তখনই মৌরে এসে বলে, কিরে ফকিরের মেয়ে, তোর দেওয়ানা আশিক কোথায়? আমি যে ওকে না দেখে থাকতেই পারছি না রে, মনটা খুব করে ওকে কাছে পেতে চাচ্ছে। দেখুন, এমনি একটা বলবেন না, আমাদের একটা সম্মান আছে। আর কেন দেখতে মন চাইছে রাসেলকে? হ্যাঁ, ও বুঝেছি, টাকার লোভ আপনাকে পেরে ধরেছে, তাই না? ইস রে, তোর কি বুদ্ধি! আমি বলার আগেই তুই সুসুর করে সবটাই বুঝে গেলি। এই জন্য বলি, গরিবদের একটা গুণ ঠিকই থাকে, হোক সেটা ধনীর ছেলেকে প্রেমের জালে ফাঁসানো, না হয় কারো কথা বলার আগেই সেটা বুঝতে পেরে যাওয়া। এই আশাটা আপনার কোনোদিন পূর্ণ হবে না, আমি সেটা ভালো করেই জানি। কেননা রাসেল যেই রাগী আর জেদি, আপনাকে আবার ফিরিয়ে নেবার প্রশ্নই আসে না। একটা থাপ্পড় দিয়ে তোর সবকটা দাঁত ফেলে দেব। আমারেও ফিরে নেবে, সাথে ওর বাপও ফিরে নেবে। ওকে, সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আইছে আমার কলিজাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। শাকচুন্নিকে মনে হয় গলা টিপে মেরে ফেলি। রাইসা এসব বলতে বলতে সেখান থেকে অন্য কোথাও চলে যায়। আর এদিকে মৌরি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, রাসেলের বাচ্চা, তুই কলেজে আসিস নাই কেন? তাড়াতাড়ি আয়, আমি যে তোর টাকার প্রতি লোভটা কিছুতেই সামলাতে পারছি না। ইস, তোকে আপন করে নিয়ে টাকাগুলো শেষ করব ভাবতেই অবাক লাগে। উফ। মৌরিকে এইভাবে হাসতে দেখে আর উপরের কথাগুলো শুনে ওর বয়ফ্রেন্ড নয়ন চলে আসে। মরি, তোমার কি আর কোনো মতো আমাকে দিয়ে চলছে না, যে আবার ফকিরের ছেলের কাছে ফিরে যেতে চাচ্ছ? হ্যাঁ, এই জন্য আমি তোকে বলি তো একটা মাথা মোটা। আরে গাধা, রাসেল 2 লাখ টাকার একটা লটারি পেয়েছে। সেই টাকাটা ওর কাছে থাকলে কেমন দেখায় না, তাই টাকাগুলো খরচ করার চেষ্টা করছি মাত্র। এই তুমি এত মাথায় বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কেমন করে? হ্যাঁ, কত সুন্দর একটা বুদ্ধি দিলা, আমার শুনেই ভালো লাগছে। এমন গার্লফ্রেন্ড থাকলে জীবনে টাকার অভাব পড়বে না। তুমি দেখো, ওর মতো ফকিন্নির কাছে কি আর অতগুলো টাকা মানায় বলো? মারে মা, পুরা 2 লাখ টাকা! আচ্ছা, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। তবে একটা কথা মনে রেখো, কখনো আমি তোমাকে ভুল বুঝবো না। এই না হলে আমার বয়ফ্রেন্ড। আচ্ছা বাবু, চলো না আমরা চলে যাই। সালার হনুমান তো আর আজকে আসলো না, মনে আশা আমার মনেই রয়ে গেল। ধুর। কথাটা বললেই মৌরি আর নয়ন বাড়ির দিকে চলে যায়, নয়নের আর 15টা নিয়ে। এদিকে রাইসা বাসায় আসতেই দেখে ওর ফুপু মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার ফুপি, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? ফুপার কি কিছু হয়েছে নাকি?
দেখ রাইসা, আমার কপালে আল্লাহ কোনো সন্তান দেয়নি। তোকে পেয়ে আমি আমার সন্তানের স্বাদ পেয়েছি। সন্তানের অভাব কখনো বুঝতে দিসনি, তবু একটা জিনিস আমাকে কুরে কুরে খায়। ফুপি, আমি কিন্তু সেই ছোটবেলা থেকেই তোমাদের মা বাবা বলে মেনে এসেছি, তাই এখন আর সেই পুরনো কথা মনে করিও না। রাইসা দেখ, তুই যেটা বলছিস সেটা ঠিক না। সেই যে ছোটবেলায় বাড়ি থেকে রাগ করে এসেছিস, আর বাড়িতে গেলি না, এমন ভাবে আর কতদিন থাকবি বল? ফুপি, তোমাদের যদি আমাকে এই বাড়িতে রাখতে অসুবিধা হয় তো বলো, আমার দু চোখ যেই দিকে যায় আমি সেই দিকেই চলে যাব। দেখ মা, ঠিক সেইটা না। তো থাকার কথা রানীর মতো, রানীর হালে থাকবি, আর সে এসে পড়ে আছিস আমার এই ছোট্ট কুড়ির ঘরে। ফুপি, এটাই আমার কাছে সেই অট্টালিকার থেকে বেশি সুখে রেখেছে। এখন এই কথা বাদ দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, তাই খেতে দাও। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। ওকে, আমি এখনই গিয়ে ফ্রেশ হয়ে আসতেছি, তুমি বরং সব কিছু রেডি করো, কেমন? রাইসা কথাটা বলি সেখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজেকেই ভালো করে দেখছে আর একা একাই মুচকে মুচকে হাসছে। এইদিকে রাসেল সোফায় বসে মিষ্টির সাথে দুষ্টুমি করছে। ঠিক তখনই ওর আপু একটা ঘড়ি এনে ওর হাতে দিয়ে বলে, ভাই আমার, এই সামান্য উপহারটুকু আমার পক্ষ থেকে তোর জন্য। আপু আসলে জানো কি, বাবা মা ভাই বোনের দেওয়া ছোট্ট উপহারটুকুর গুরুত্ব না অনেক বেশি, যেটা অন্য কিছুতেই থাকে না। আর আপু, আমার কাছে তো কিছুই নেই, কি দেবো তোমাকে? কিছুই দিতে হবে না, তুই আমাদের মাঝে ফিরে এসেছিস, এটাই অনেক। এখন থেকে যেন আর কোথাও হারিয়ে যাস না, কেমন? না আপু, আমি তোমাদের মাঝে ফিরে আসবো আরো কিছুদিন পরে। আমার মাত্র রেজাল্ট হয়েছে, যেদিন কলেজ থেকে কাগজপত্র দেবে সেদিন তোমরা সবাই গিয়ে আমাকে নিয়ে আসবে, তখন জমবে আসল খেলা। শালাবাবু, কথাটা মন্দ বলো নাই। তবে তোমার সাথে সাথে যদি আমার জন্য কেউ শালাবউ নিয়ে আসতে পারতো তাহলে কিন্তু আরো ভালো হতো। দুলা ভাই, এটা হবে না, কেননা আমি তো আপনার ওই সুন্দরী বোনকেই বিয়ে করব। আরে বলো কি, আমার বোন সেই ছোটবেলায় বাড়িতে রাগ করে ফুপির বাড়ি গেছে, এখনো তাদের খোঁজ পায়নি। তবে আমার ছুটকি তো হয়তো এত বছরে তোমার মতোই হয়েছে। দুলা ভাই, এত মন খারাপ করিয়েন না তো, একদিন আপনার বোন ঠিক আপনাদের কাছে ফিরে আসবে। আর আপু, আমি তাহলে এখন যাই, পরে আবার আসবো, কেমন? এখনই যাবে? রাতের খাবারটা খেয়ে না হয় তারপরে যাস, এখন তো মাত্র সন্ধ্যা হতে চলেছে। না আপু, আমি একটা ওষুধের দোকানে কাজ করে পেট চালাই, সেখানে সারাদিন যাওয়া হয়নি, তাই এখন সেখানেই যাব। ওরে বাবারে, তুই তাহলে ওষুধের দোকানে কাজ করে পেটের ভাত জোগাড় করিস? আহারে, ভাইটার কত কষ্ট। কি আর করবো আপু, তোমরাই আমাকে বনবাসে দিয়েছো, এরকম কষ্ট তো করতেই হবে। এভাবেই কথা বলে রাসেল সবার থেকে বিদায় নিয়ে বাড়ি মায়া ত্যাগ করে দোকানে চলে আসে। এদিকে রাইসা কি যেন মনে করে ওর ফুপির জন্য ঔষধ কিনতে সেই দোকানে আসে। ওহ, আপনাদের তো বলাই হয়নি, রাসেল যে দোকানে কাজ করে সেই দোকান রাইসা চেনে না। রাসেল উল্টো দিকে ঘুরে কাজ করতেছে, এমন সময় রাইসা বলে, এই যে ভাই, আমাকে এক পাতা ডাইসাটান 5/40 দিন তো। রাইসার কথা শুনে রাসেল পিছন ফিরে তাকাতেই তো অবাক, আর অবাক হবেই না কেন, এই যেন ভূতের মুখে রাম রাম। নিজের মনের মানুষকে ভাই বলে ডাকা, এটা কি চারটেখানি কথা? রাইসা, তুমি আমাকে ভাই বলে ডাকলে কেন? হ্যাঁ, আমি তোমার কোন কালার ভাই লাগি শুনি? হারামি, তোকে কি আমি দেখেছি নাকি? আর সারাদিন কোথায় ছিলি? একটা বারের জন্য এই অভাগীর খবর নিলি না, বেঁচে আছি নাকি মরে গেছি? আরে খবর নিয়ে কি হবে, আমি তো জানি পেতিনেরা এত সহজে মরে না। রাসেলের কথা শুনে রাইসা তো রাগে ফুঁসতে থাকে। এদিকে দোকানে অনেক মানুষ দেখেই রাইসা নিজের রাগকে শান্ত রেখে বলে, কালকে তুমি কলেজে আসো, তখন এর প্রতিশোধ আমি নিবই নিব। হ্যাঁ, আমাকে পেতনি বলা। আচ্ছা, আমিও দেখবো। আর এই যে নাও তোমার চাওয়া সেই প্রেশারের ওষুধ। তারপর রাইসা ওষুধ নিয়ে যেতে নিলেই রাসেলও পেছনে পেছনে চলে আসে। রাইসা কথা বলতে বলতে যায়, কিছুটা সামনেই রাইসা থাকে। রাসেলকে নিয়ে যাবে না বলে যে কোনো একটা বাহানা করে রেখে যায়। এদিকে বেচারা রাসেল বাসায় শেষ হয়ে পড়ে। এইভাবেই চলে যায় আজকের দিনটি। পরের দিন রাসেল কলেজের মাঠে রাইসার সাথে বসে কথা বলছে। এখন তো কলেজের শেষ, তাই সবাই আসে না, এই কিছু মানুষ আড্ডা দেওয়ার জন্যই আসে।
মৌরি রাসেলকে দেখতে পেয়ে হাতে একটা গোলাপ নিয়ে রাসেলের সামনে এসে হাঁটু গেড়ে বসে। রাসেল, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি এই কয়দিনে বুঝেছি গো, তুমি আমার জীবনে কতটা জুড়ে আছো। প্লিজ আমাকে আপন করে নাও সবটা ভুলে। মৌরির এমন কথা শুনে রাসেল তো অবাক হয়েই তাকিয়ে আছে, আর এইদিকে রাইসার মুখটা ছোট্ট হয়ে গেছে। রাসেল যদি সত্যি হ্যাঁ বলে দেয় তার জন্য। রাসেল একটু অবাক হয়ে রাইসাকে বলে, রাইসা, আমার হাতে একটা চিমটি দিয়ে বলো তো, আমিও যা দেখছি তুমিও কি ঠিক আমার সামনে সেটাই দেখছো? হ্যাঁ, আমিও ঠিক সেটাই দেখতেছি। নাও এবার তোমার এক্স গার্লফ্রেন্ডের ভালোবাসার অফারটা গ্রহণ করে বুকে টেনে নাও। এই তুমি পাগল নাকি? আমি এই কাল নাগিনীকে আবার দুধ কলা দিয়ে পুষতে শুরু করবো সবল খাবার জন্য, হ্যাঁ? রাসেল, রাসেল দেখো, ভুল তো মানুষেরই হয় বলো। আমিও না হয় তেমনই একটা ভুল করেছি, তাই বলে এভাবে দূরে রাখবে আমাকে? মৌরির কথা শুনে রাসেল মৌরির ফর্সা গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই তো তামাশা দেখার মতো তাকিয়ে থাকে। আর মৌরির অনেক রাগ হওয়া সত্ত্বেও নিজেকে ধরে রেখেছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তোর সাহস কিভাবে হয় আমার সামনে এত কিছু হবার পরেও ভালোবাসি বলতে? হুম, তোর এটা কিভাবে মনে হলো যে আমি তোকে আবার ফিরিয়ে নেব? দেখো রাসেল, আমি তোমার জন্য এত কিছু করলাম, এত দিন ধরে ভালোবাসি, তারপরেও আমাকে তুমি আপন করে নেবে না বলো? আমি কিন্তু এবার কিছু একটা করে ফেলবো। এই রে সে দেখো, এই সেমরি কয় কি, ওই নাকি আমার লাগে নিজের ক্ষতি করে ফেলবে। আরে যা, তুই হাঁটু পানিতে ডুবে মর, তবু আমি কিছুই মনে করব না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একবার তোমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি আর এমন একদমই করব না। তোমাকে আমার বুকের সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। রাইসা চলো তো, এইসব মেয়ের সামনে থাকলে নিজেকে আসলেই দেবদাস দেবদাস মনে হয়। এই যে তোর ভালোবাসা এক গ্লাস পানিতে চুবিয়ে খা, যা। আইসে ভালোবাসতে। রাসেল কথাটা বলেই সেখান থেকে রাইসার হাত ধরে নিয়ে হনহন করে চলে যায়। আর এদিকে মৌরি সেখানেই দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে আর মনে মনে বলতে থাকে, তোরে প্রেমের জালে আটকে রেখে টাকাগুলো আত্মসাৎ করতে চাইছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তোকে আমি দেখে নেব। এদিকে রাসেল আর রাইসা একটু দূরে গিয়ে আবার বসে কথা বলতে থাকে। রাইসার মনে অনেক খুশি, কেননা রাসেল মৌরিকে ভালোবাসে না। আচ্ছা রাইসা, একটা কথা বলো তো, আমি তো ভাবতেই পারছি না মৌরি আবার আমাকে ভালোবাসি বলতে আসলো কেন? এটার মাঝে তো একটা কিন্তুর গন্ধ পাচ্ছি। আসলে তুমি সেদিন বলেছিলে না আমাকে যে তুমি লটারি পাইছো, আর মৌরি আমাকে জিজ্ঞেস করায় সেটা বলেছিলাম। এখন বুঝলাম ঘটনা কি। মৌরি তাহলে আমার টাকা আত্মসাৎ করার জন্য, আমার প্রেমের মিথ্যা নাটক করার জন্য আমার সাথে জড়াতে চেয়েছিল। আল্লাহ, আবার সেকা ঘর থেকে বেঁচে গেছি। হুম, তুমি কারোর বুকে দুগদুগানি করাটা থামিয়ে দিয়েছো মৌরিকে ভালোবাসো না বলে। এখন চলো বাসায় যাওয়া যাক, সময় পার অনেক তো করা হলো, তাই না? চলো। আর রাইসা, তুমি তো আমাকে তোমার সম্পর্কে এখনো কিছুই বললে না, কারণ কি? হ্যাঁ, আজব, আমি তোমাকে আবার আমার সম্পর্কে কি বলবো? হ্যাঁ, তুমি তো জানোই আমি একটা গরিব ঘরের মেয়ে, তারপরও এভাবে জিজ্ঞেস করতেছো কেন? এই মনটা খুব করে জানতে চাইলো, তাই তোমার থেকে জানতে চাইলাম। আচ্ছা, বলতে হবে না, এখন তাড়াতাড়ি চলো বাসায় চলে যাই। চলো। তুমি তো আবার কখন হারিয়ে যাবে সেটা আল্লাহ জানে, আমাকে না বললেই হারিয়ে যাবে। আসলে আমি তো কাজ করি, তাই অনেক জায়গায় কাজে যেতে হয়, সেটা তোমাকে বলা হয় না। আচ্ছা, রাগ না করে চলো বাসায় যাই। তুমি রাগলে আবার ভূতনির মতো লাগে। কি? আমি ভূতনির মতো দেখতে? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি ভূতনি কি করতে পারে। আমার সাথে পাঙ্গা নেওয়া? রাইসা কথাটা বলেই রাসেলকে ধরার জন্য ধাওয়া শুরু করে। রাসেল একটা দৌড়ে চলে আসে ওষুধের দোকানে। এদিকে রাইসা হাঁপাতে হাঁপাতে বলতেছে, রাসেলের বাচ্চা, পালালি কেন? হ্যাঁ, তোরে আজকে শুধু ধরতে পাইলেই হয়েছিল, দেখিয়ে দিতাম ভূতনি কি করতে পারে। মোর লগে পাঙ্গা? হ্যাঁ। এইভাবেই রাইসা রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে চলে যায়। এদিকে রাসেল দোকানে ওষুধ বিক্রি করছে, ঠিক তখনই রানা আসে। কিরে মামা, আমাকে তো একেবারে ভুলেই গেছিস দেখছি, একটাবারের জন্য মনে করলি না? আরে রানা, তুই এমন সময়, তাও আবার আমার এলাকায়, কাহিনী কি মামা?
আমি তো ঘটনা বুঝতে পারলাম না কিছুই। তোমার মামা কিছুই বুঝতে হবে না, তুমি তো এখন অবুঝ মামা। এখন বল কেমন আছিস? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস সেটা তো আগে বল। আমি অনেক ভালো আছি। আসলে হয়েছে কি, আমি তোদের কলেজের এই ইয়ারের মিম নামের একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তাই ওর সাথে দেখা করতে আইছি। ভাবলাম আইছি যখন তোর সাথে একটু দেখা করেই যাই। এই রে মামা, তুই এটা কি বলিস? এই মাইয়া তো গরিব মানুষের ছায়াও দেখতে পারে না। আমার মনে হয় তোর বাড়ি থেকে রিজিকটা উঠেই গেল। কত স্বপ্ন ছিল তোর বউয়ের হাতে রান্না খাবো। উম, তুই আমার সেই স্বপ্নটা মাটি করে দিলি। আরে বেটা, এসব কিছুই হবে না। মিম অনেক ভালো একটা মেয়ে, দেখবিও সবাইকে দেখতে পারবে। হ মামা, যখন দেখবা তখন বুঝবা এই মাইয়া বিন্দি মরিচের থেকেও বেশি ঝাল। এখন চল, আমার এলাকায় এসেছিস, কিছু খেয়ে নে হোটেল থেকে। না দোস্ত, তুই তো অনেক গরিব, তাই আমার খাবারের বিল দিতে পারবি না। তার চেয়ে বরং তুই আমার এলাকায় গিয়েই খাওয়াস, কেমন? যা বলেছিস আর কি। আচ্ছা, সেটাই রইলো। আচ্ছা, তুই কি মেমের সাথে দেখা করেছিস নাকি করিসনি? দেখা করেছি। মিম বাসায় গেছে। আর শোন, আগামীকাল মিমের জন্মদিন, তাই আমি একটু রেস্টুরেন্ট বুকিং দিছি ওর জন্য। মামা, তুই কিন্তু সেখানে অবশ্যই আসবি, না হলে আমি তোর সাথে জীবনেও কথা বলবো না। মামা, তুই আমাকে একটা কথা বললি আর আমি সেটা রাখবো না? এটা কিভাবে হয়? আমি 100 বার আসবো। এভাবে ওরা অনেক কথা বলে রানা চলে যায় গাড়ি নিয়ে। এত সময় দোকানের সবাই শুধু রাসেলের দিকেই তাকিয়ে বুঝতেছিল কি হচ্ছে এসব। একটা সামান্য কর্মচারীর সাথে একজন ধনী ব্যক্তি এত মধুর সুরে কথা বলতেছে। রাতে রাসেল বাসায় চলে আসে। বাড়িতে ফোন করে সবার সাথে কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়, বিকেল চলে আসে। রাসেল ধীরে ধীরে রানার বলা সেই রেস্টুরেন্টে চলে আসে। রাসেল ভেতরে গিয়ে দেখে মিম এখনো আসেনি। রানা একাই বসে আছে। কিরে মামা, ভাবি স্যার এমন করে একা একা বসে আছিস কেন? মিম এখনো আসে নাই নাকি? না রে, এখন আসেনি। আমি কল দিলাম, বললো অল্প কিছু সময়ের মাঝে আমাদের মাঝে উপস্থিত হবে। রানার কথা জবাবে রাসেল কিছু বলতে যাবে, ঠিক তার আগেই মিম চলে আসে। আর রাসেলকে রানার সাথে কথা বলতে দেখে তো রাগে ফায়ার হয়ে যায়। রানা, এই খ্যাত ফকিরের ছেলে তোমার সাথে কি এমন কথা বলছে? হ্যাঁ, যে একটা ফকিরের সাথে এমন করে হেসে হেসে কথা বলতে হবে? মিমের কথায় রাসেল অনেকটা কষ্ট পেলেও সেটা বুকের গভীরে লুকিয়ে রাখে, বাইরে প্রকাশ হতে দেয় না, রানা কষ্ট পাবে বলে। এদিকে মিমের এমন কথা শুনে রানা নিজেই তো বোকা বনে যায়। ও বুঝতেই পারেনি আসলে মিম এমন করে বলবে। মিম, তুমি সব কি বলতেছ? তুমি জানো রাসেল আমার একমাত্র বন্ধু, তো আবার সে ছোটকাল থেকেই। তাহলে আজকে আমি ওকে হঠাৎ করে কিভাবে ভুলে যাব? কি বলছো এসব? ওর মতো একটা খ্যাত কিনা তোমার মতো স্টাইলিশ টাকাওয়ালা নামি বাপের দামি ছেলের বন্ধু? ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। তোমার রুচি কতটা নিচু! ওর মতো ফকির এই রেস্টুরেন্টে খাবার খাবে, ভাবতেই হাসি পায়। মিমের এমন কথা শুনে রানা যেন কিছুতেই রাগ সহ্য হচ্ছিল না। রানা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে মিমের গায়ে হাত তুলবে, অমনি রাসেল আটকিয়ে দেয়। রানা, তোরা আনন্দ কর, আমি তোদের আনন্দের 12টা বাজাতে চাই না। আমার মতো ছেলের এখানে মানে না রে। এই পরিবেশে আমাকে কেমন বেমানান দেখাচ্ছে দেখ। রাসেল যেতে হলো, ও যাবে তুই না। ওর মতো 2 টাকার গার্লফ্রেন্ড আমি খুঁজলে 1000টা পাবো, তোর মতো এত সুন্দর বন্ধু একটাও পাবো না। রানা এমন কথা শুনে মিম তো সেই লেভেলে রেগে যায় আর রাগে কচকচ করতে করতে বলে, কি, তুমি এই সামান্য ফকিরের জন্য আমার সাথে এমন করছো? ওকে, থাকো তুমি তোমার বন্ধু নিয়ে, আমি চললাম। মিম কথাটা বলেই রাগে কচকচ করতে করতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেই না গেট দিয়ে ঢুকতে যাবে, অমনি সামনে থেকে আসা একটা ছেলে মিমকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। কেননা মিমের ধ্যান একটু অন্যদিকেই ছিল। মিম সঙ্গে সঙ্গে সেই ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। মিমের এমন কাণ্ড দেখে সবাই তো অবাক, আর রানা ও রাসেল এগিয়ে আসে সেখানে। তোর এত বড় সাহস, তুই আমার গালে হাত তুলিস? তোর শরীর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে সেটা যদি নেট দুনিয়ায় ছেড়ে না দেই, তোকে ভাইরাল না করতে পারি, তাহলে আমার বাবার দেওয়ার নামটাই ভুলে যাবো। আরে যা যা, দেখা আছে আমার তোর মতো ফকিরদের। তুই আমাকে চিনিস? আমি কে? আমি হলাম এই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। তুই আমাকে চিনিস? আমি মল্লিক গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে। তোদের কোম্পানির সাথে আমাদের একটা ডিল আছে। দাঁড়া, তোর তেজ আমি চুরাচ্ছি। তোকে বিছানা কীভাবে নিতে হয় সেটা আমি তোকে দেখাবো। নিজে থেকে ধাক্কা দিয়ে আবার আমার গায়ে হাত তুলিস? ছেলেটির কথা শুনে রাসেলের শরীর তো
কচমচ করতেছে, তবুও নিজেকে শান্ত রাখে। এদিকে রানা একটু সামনে এসে বলে, দেখুন ভাই, এখানে দোষ এই মেয়েটি করেনি, সম্পূর্ণ দোষ আপনি করেছেন। কেননা আমি সিসিটিভিতে দেখেছি আপনিও কিচ্ছু করে ধাক্কা দিয়েছেন, সাথে আবার বাজে প্রস্তাব দিচ্ছেন। ও চাইলে তো আপনাকে একটা নারী নির্যাতনের মামলা দিতে পারে। হ্যাঁ, দিয়েছি তো কি হয়েছে? এমন নরম জিনিস সামনে থাকলে ধাক্কা দেওয়ার একটু শক্ত জাগতে পারে। আর কি বলি, মামলা দিবি? আরে ওইসব মামলা মোকদ্দমা আমি সব সময় পকেট নিয়ে করি। তবে যাই বলিস, ওর ফিগারটা সেই, ইস, মন চায় এখন রুম ডেট করে ফেলি। ফকিরের বাচ্চা, তোর কিন্তু আমি একদম মেরেই ফেলবো। আমার নামে বাজে কথা বলিস? তোর এই তেজ শরীর কতদিন থাকে সেটা আমি দেখে নেব। তোকে আমার রাতের সঙ্গে যদি না করেছি তো কি আর বলবো। কথাটা বলে ছেলেটা হন হন করে সেখান থেকে চলে যায়। আর এদিকে মিম রাগে গজগজ করতে করতে সেও বাসায় চলে আসে। এদিকে রাসেল ছেলেটার সাথে মিমের পাঙ্গা নেওয়া দেখে মনে মনে বলে, এবার তো মিম তো গায়া কামছে, কারণ এই ছেলে যে লেভেলের খারাপ সেটা বলে বোঝানো দেয়। ওর বাপকেই ও মানে না, আর তো এই অহংকারী মেয়েকে। দোস্তের সারা যে লেভেলের খারাপ, তাতে তো মিমের কিছু একটা করেই ছাড়বে। আর মিম যে রাগী, তাতে তো ও ছেড়ে কথা বলবে না। আরে বেটা, এটা নিয়ে অনেক ঝামেলা হবে, তুই দেখে নিস। এই শালা যেই খারাপ, ওর বাবাকে বলে একটা কিছু করবেই। তার উপরে মিমের বাবার থেকেও ওর বাবা বেশি পাওয়ারফুল। ওরা এসব বলতেছে আর এইদিকে মিম থানায় এসে ওই ছেলের নামে একটা মামলা করে। কেননা ছেলেটার হুমকি মিমের একদম ভালো লাগেনি। মিম বাড়িতে এসে সবটা ওর বাবাকে বলে। ওর বাবা তো সেই রেগে যায়। আর এদিকে সেই ছেলেটির বাবা ছিল মিমের বাবার থেকে অনেক পাওয়ারফুল লোক, যার জন্য ঝামেলা বেশি বাড়তে থাকে। ছেলেটি ওর বাবাকে সবটা বললে সে মিমের বাবাকে বলে তার মেয়েকে তার ছেলের সাথে এক রাত না কাটাতে দিলে তাকে তার কোম্পানি 200 কোটি টাকার কাজ দেবে না। এখন বুঝতেই তো পারছেন, মিমের বাবা মাইনকা চিপায় পড়ে যায়। এদিকে মেয়ের সম্মান, অন্যদিকে টাকা, বড়লোকদের বড় বড় কারবার। মিমের বাবা ছেলেটির বাবার প্রস্তাবে রাজি হয়ে যায়। বাবা, আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। আমি এই সব সময় ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু না, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি কিভাবে পারলে নিজের মেয়ের ইজ্জত এইভাবে বিকৃতি করে দেওয়ার কথা ভাবতে? মিমের কথা শুনে মিমের বাবা যেন কিছুই বলতে পারতেছে না। মিম সেখান থেকে রাগে গজগজ করতে চলে যায়। এভাবেই চলে যায় 2টা দিন। মিম রাফিকে সবটাই জানিয়ে দেয়, কিন্তু রানাও সেই ছেলের কিছুই করতে পারবে না। কেননা রানার বাবার পাওয়ার ওদের সমান না। একদিন মিমের বন্ধুরা রাসেল রানা বসে এটা নিয়ে কথা বলছে। রানা, তুমি আগে এই ছোট লোককে আমার সামনে থেকে সরাও, তারপর আমি কথা বলবো। ওকে দেখলেই আমার বমি আসে। মিম, ওই ছেলেটা যখন তোমার ওই রসভরা দেহটা ভোগ করে রাস্তায় ছেড়ে ফেলে দেবে, তখন কিন্তু এই অহংকার একটু কাজে লাগবে না। তাই বলি কি, একটু মানুষকে সম্মান করতে শেখো। তোমার শরীরে যে লাল রক্ত রাসেলের শরীরে ঠিক সেই রক্তই বইছে, কোনো ডিফারেন্স নাই। দেখো রানা, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি বলেই কিছু বলছি না। এখন এই সব বাদ দিয়ে আমার ওদের হাত থেকে কিভাবে রক্ষা করবে সেটা ভাবো। আমি আমার সবগুলা উগান্ডা বন্ধুদের বলেছি, কিন্তু কেউ কিছু করতে পারবে না। বাবা তো হ্যাঁ বলেই দিয়েছে। আমার এখন কি হবে? কি আর হবে, যাও ওই ছেলের সাথে বিয়ের আগে বাসরাতের মজা নিয়ে আসো। তুমি এটা বলতে পারলে? নিজের ভালোবাসা মানুষকে এইভাবে পরপুরুষের কাছে সঁপে দিতে তোমার বিবেকে কখনো বাঁধলো না? কিভাবে কথাটা বলতে পারলে তুমি? আমার তো ভাবতেই অবাক লাগছে তুমি এমন কথা বলবে। দোস্ত তুই থাক, আমি গেলাম, আমার একটা কাজ আছে। আর যেভাবে পারিস নিজের গার্লফ্রেন্ডের ইজ্জত বাজারে নিলাম হওয়ার হাত থেকে বাঁচিয়ে নে। রাসেল কথাটা বলে সেখান থেকে চলে আসে। আর এসে ওর বাবার কাছে কল দেয়। ছেলে কল দেয়, মিস্টার নূর হোসেন সাহেব রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি বাবা, তুই কেমন আছিস সেটা বল। আর আমি তো বাড়ি থেকে দূরে একটা কাজে এসেছি। বাবা আমিও ভালো আছি, তবে এখন একটা কারণে তোমাকে ফোন দিয়েছি, আর সেটা হলো তারপর রাসেল ওর বাবাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেই ওর বাবা বলে, দূর, এটা কোনো ঘটনা হলো? এটা আমি 1 মিনিটের মাঝে শেষ করে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা বাবা তাড়াতাড়ি করো, এটা রানার প্রেমিকার সম্মান নিয়ে কথা। রাসেল কথাটা বলেই কল কেটে দিয়ে বাইরে চলে আসে আর সোজা রাইসার কাছে চলে আসে।
রাইসা কলেজে বসে আছে রাসেলের জন্য। এদিকে রাসেলের বাবা অন্য একজনকে ফোন করে। উনি মিটিংয়ে থাকা সত্ত্বেও নূর হোসেন সাহেবের কল দেখেই রিসিভ করে। হ্যাঁ বেআই সাহেব, বলেন কি কারণে এখন কল দিলেন? বারে, আমি বুঝি এমনি আপনাকে কল দিতে পারি না? না, সেটা কেন, অবশ্যই কল দিতে পারেন। আমি ভাবলাম কোনো জরুরি দরকার নাকি। হ্যাঁ, খুব জরুরি একটা দরকার নিয়েই আপনাকে কল দিলাম। আসলে আমি একটু বাইরে থাকায় কাজটা আপনাকেই করতে হবে। ওকে, আমি করব। আপনি আগে বলেন কি কাজ। তারপর রাসেলের বাবা রফিক সাহেবকে সবটা খুলে বলে। আর রফিক সাহেব সঙ্গে সঙ্গে মিটিং রুম থেকে চলে যেতে নিলেই ম্যানেজার বলে ওঠে, স্যার আপনি এই সামান্য ফোন কল পেয়ে 520 টাকা ডিল সাইন করার মিটিং রেখে চলে যাচ্ছেন? ধুর মিয়া, যে ফোন দিয়েছিল তার কাছে তো কোনো 500 কোটি 1000 কোটির কোনো কথাই বলেনি। এই মিটিং ক্যান্সেল। রফিক সাহেব কথাটা বলেই সেখান থেকে চলে আসে সোজা বাসায়। আর বাসায় এসে সেই ছেলেটির বাবাকে কল দিয়ে সবটা বন্ধ করতে পারে। রফিক সাহেবের কথা শুনে মল্লিক গ্রুপের চেয়ারম্যানের মাথা তো ঘুরতেই থাকে আর হাঁটু কাঁপতে থাকে। ছেলেটির বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে এই পথ থেকে সরে যেতে বলে। আরও বলে দেয় এই মেয়ের শরীরে যদি ফুলের টোকাও পড়ে তাহলে তাকে আস্ত রাখবে না। আর ছেলেটির বাবা মিমের বাবাকে সবটা বলে, ক্ষমা চেয়ে নেয়। এদিকে মিম খবরটা পেয়ে তো সেই খুশি। মিম, তুমি একটা ফোন কল পেয়ে এতটা খুশি কিভাবে হলে শুনি একটু? আরে জান, আমার উপর থেকে বিপদ কেটে গেছে। কে যেন আমাকে সাহায্য করেছে। রানা, তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছো, তাই না? না, আমি করিনি। এতটা করা আমার পক্ষে সম্ভব না, কেননা ওই ছেলের বাবা অনেক পাওয়ারফুল লোক। কি বলো? আমার বন্ধুরাও করেনি, তুমিও করনি, তাহলে ওই ছেলেদের এভাবে থামিয়ে দিল কে? তাও আবার শুধু একটা ফোন কলেই সব ঠান্ডা। এমনটা তাহলে রাসেলের কাজ, কেননা ও ছাড়া এই কাজ কেউ করতে পারবে না, এটা আমি ভালো করেই জানি। এই তোরা তোর দুলাভাইয়ের মাথায় পানি ঢাল। আমি গেলাম। উম, বলে কি রাসেলের মতো ফকির আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে, ভাবতেই গা কাটা দিয়ে ওঠে। এর আগে গজগজ করতে করতে উপরে কথাটা বলেই মিম সেখান থেকে চলে যায়। এদিকে রান্না সেখানে বসে মনে মনে ভাবতে থাকে। মিম পসা ডিম, তুমি তো জানো না রাসেলের হাত কত লম্বা আর পাওয়ার কতটা বড়। যদি জানতে তাহলে তুমি কেন, তোমার বাবা বসে রাসেলকে অপমান করা তো দূরেই থাক, হাত ধুয়ে পানি খাইতো। এদিকে রাসেল কলেজের মাঠে প্রবেশ করেই দেখে রাইসা মন মরা হয়ে এক কোনায় বসে বসে বাদাম খাচ্ছে। রাইসা বাদাম ছিলে ছিলে রাখছে আর রাসেল সেইগুলো খাচ্ছে, যেটা রাইসা এখনো দেখেনি। রাইসা বাদাম মুখে দিতে নিলেই দেখে বাদাম নেই। তাকিয়ে দেখে রাসেল খাচ্ছে। রাসেলকে দেখেই রাইসার মলিন মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। কি ব্যাপার, তুমি এভাবে মলিন মুখ করে বসে আছো কেন বলতো? আমি সেই কখন থেকে লক্ষ্য করতেছি। জানো, সবার মনেই না একটা আলাদা চাহিদা থাকে। আমার মনেও হয়তো কাউকে পাহাড় আকাঙ্ক্ষা আছে, কিন্তু আফসোস আমার মনে সেই লুকানো রাখা ইচ্ছেটাকে আমার সেই পাগলটা বোঝে না। এখন তুমি যদি তাকে ভালোবাসো, সে যদি তোমার মনের বই পড়ার মতো শিক্ষিত না হয়, তাহলে পড়তে পারবে কিভাবে, তাই না? সেটাও ঠিক, কিন্তু আমার পাগলটা না সব পড়তে পারে, তবুও বোঝে না, ভান করে থাকে। তবে চিন্তা করিও না, তোমাকে আমার সেই পাগলটার সাথে পরিচয় করিয়ে দিব। রাইসার কথা শুনে রাসেলের মনটা মলিন হয়ে যায়, কেননা রাসেল যে মনে মনে রাইসাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। রাইসা, তুমি সত্যি অন্য কাউকে ভালোবাসো? কিন্তু আমি তো জানি তুমি কাউকেই ভালোবাসো না। আমি অন্য একজনকে খুব বেশি ভালোবাসি, আর তাকেই আমার জীবনসঙ্গী করে পেতে চাই। ও আচ্ছা, আমি তোমার প্রেম সাকসেস হতে সাহায্য করব। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। কোথায় যাচ্ছ? শুনে তো যাও। রাইসার কথা না শুনে রাসেল সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এদিকে রাইসা বসে বসে ভাবছে, গাধা একটা, একটু বুঝতেও চাই না আমি যে শুধু ওকেই ভালোবাসি। কবে যে বুঝবে আল্লাহ জানে। দূর, রাগ করে চলে গেল, কিছুই ভালো লাগে না। রাইসাও সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাস্তায় হঠাৎ রাইসার সামনে একটা বাচ্চা মেয়ে এসে, ওরে মা, তুমি কত সুন্দর, আন্টি আমাকে একটু
তোমার থেকে সৌন্দর্য দেও তো, দেখো আমি তোমার মতন সুন্দর না। এইটুকু একটা অপরিচিত বাচ্চার মুখে রাইসা এমন কথা শুনে তো পুরো 10 মিনিটের জন্য হুঁশারা হয়ে যায়। রাইসা কি হুঁশারা হবে? আমি নিজে তো 1 ঘন্টা ফ্রিজের মধ্যে ছিলাম, এইটুকু বাচ্চা এমন কথা বলে। মামুনি, কে বলেছে তুমি সুন্দর না? হ্যাঁ, তুমি তো একটা কিউটের ডিব্বা। আমার তো আরো ইচ্ছে করতেছে তোমার থেকে একটু ফর্সা ত্বকে স্পর্শ নেই। রাইসা হাসতে হাসতে মিষ্টির গাল টেনে দিয়ে উপরের কথাটা বলে, যেটা শুনে মিষ্টি আরো একটু ন্যাকামি করে বলে, তোমার শখ কত? আমি তো আমার এই কোমল ওঠকে স্পর্শ কাউকে দিব না। যদিও আমার ফাজিল মামা একটু একটু চুপি চুপি করে দেয়, গালি কিস করে। ওরে বাবা, তোমার মামা নিতে পারে আর আমি নিতে পারবো না? এটা কিন্তু খুব একটা ভালো কথা না। পারে, আমার মামা তো চুপি চুপি নেয়, আর তুমি তো বলেই দিলা, তাহলে আমি তো জেনে গেলাম আর দিব না। মিষ্টি ওর 2 হাত দিয়ে গাল টেনে রেখে উপরের কথাটা বলে। মিষ্টির এমন কাণ্ড দেখে রাইসা কষ্টের নিচে চাপা পড়ে থাকা মনটা নিমিষেই ভালো হয়ে যায়। তো কি হয়েছে, আমাকে অমনি একটু দাও, দেখো আমি তোমার মতো একটুও সুন্দর না। তুমি আমার থেকেও বেশি সুন্দর। আমার তো মনে হয় তোমার পিছে হাজারো ছেলের লাইন লেগে আছে। আল্লাহ, এই মেয়ে এসব কি বললে? এতটুকু মেয়ের মাথায় এত কিছু? তাহলে তাহলে তুমি আমাকে একটুও তোমার সৌন্দর্যের ছোঁয়া দিবে না? দিব তো, নাই তবে একটু ভেবে দেখতে পারি, যদি তুমি আমার মামি হয়ে যাও। কেননা তোমাকে আমার হ্যাপি পছন্দ হয়েছে আমার ছেলে বউ করে নেওয়ার জন্য। মিষ্টির কথা শুনে রাইসাতে অজ্ঞান হবার মতো অবস্থা। পিচ্ছিতে বলে কি? হ্যাঁ, এদিকে রাইসা কিছু বলার আগেই মিষ্টির আম্মু এসে মিষ্টির কান টেনে বলে, এই ফাজিল, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই এর সাথে এত কথা বলছিস, তুই ওকে চিনিস? হ্যাঁ মামুনি, আমি তো আন্টিকে চিনি না, তবে দেখে আমার মনে শখ জাগছে আমার ছেলে বউ করে নিবার। কি? তুই তো একটা পিচ্ছি, তাহলে তোর আবার ছেলে আসলো কোত্থেকে শুনি? তুমি তো দেখছি কিছুই বুঝো না। তোমার মায়ের যদি আমার সতীন হয়, তাহলে তোমার আদরের ফাজিল ভাই তো আমার ছেলেই হলো, তাই না? ওরে আল্লাহ, এই পিচ্ছির মাথায় এত কথা! এই বোন, তুমি কিছু মনে করো না, মিষ্টি একটু বেশি দুষ্টুমি করে। না আপু, তেমন দুষ্টুমি করেনি, তবে পিচ্চির নামের সাথে মানুষের খুব মিল আছে। তা বোন, তোমার নাম কি আর থাকো কোথায়? আমার নাম অঙ্কিতা রাঘওয়ালি রাইসা। আর আমি এই পাশের একটা বাড়িতেই থাকি। আচ্ছা, এখন আমি আসি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও কেমন? ঠিক আছে আপু। আর এই যে পিচ্চি কিউটে ডিব্বা, আমাকে কিন্তু তোমার ফর্সা ত্বকের স্পর্শ দিলা না। কেন দিব? হ্যাঁ, কেন দিব? তুমি তো আমার ছেলের বউ হতে রাজি হলে না। মিষ্টির আম্মুর কথা শুনে রাইসা ও মিষ্টির আম্মু হাসতে হাসতেই যেন নাজেহাল। রাইসা বাড়িতে চলে আসে, আর এইদিকে রাসেল ওদের বাড়িতে চলে আসে। কেননা মিজির সাথে দুষ্টুমি না করলে ওর ভালোই লাগছিল না। রাসেল বাড়িতে এসে দেখে সবাই সোফায় বসে, তবে মিষ্টিকে দেখছে না। কি ব্যাপার মা, তোমাদের সবাইকে দেখছি এখানে, আপু আর পিচিটাকে তো দেখছি না। আর বলিস না, পিচিটা নুরুম হলকে কিছুতেই শান্তি দিচ্ছে না। শপিং করতে যাবে বলে তোকে তোর আপু ফোন দিছে, তুই ব্যস্ত থাকায় ধরিসনি, তাই একাই গেছে। মায়ের কথা শুনে রাসেল পকেট থেকে ওয়ালটনের সেই দামি ফোনটা বের করে দেখেই তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। কেননা গুনে গুনে 120টা কল। আসলে রাসেল ফোন বাসা রেখে গেছিল, আর এসে ফোনটা না দেখেই পকেটে নিয়ে চলে আসে। আসলে মা, ফোন তো বাসায় ছিল, আর বাসায় তো কেউ ছিল না, তাহলে রিসিভ হবে কি করে, তাই না? সেটা তোর আপুকে বুঝায় কে? নুরুম হল কিন্তু তোর উপরে অনেক রেগে আছে, আর মিষ্টির কথা কি বলবো। রাসেল কিছু বলার আগেই ওর আপু পিছন থেকে ভিতরে আসতে আসতে বলে,
রাগ করবো না তো কি করব? এত এত কল দেবার পরেও তোর কোনো নামগন্ধই নেই কল রিসিভ করার। আপু আমি তো ফোন বাসায় রেখে গেছিলাম, তাই তো ধরতে পারিনি। সরি আপু, এমনটা আর হবে না। হয়েছে, আর বলতে হবে না। এখনই পিচ্চিকে সামলা। রাস্তায় একটা মেয়েকে দেখে তো তোর বউ বানানোর জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো এইসব? মিষ্টি একটা মেয়েকে আমার বউ করার জন্য পাগল হয়ে গেছে? এইটুকু মেয়ে এইসবের কি বোঝে? নয়, হ্যাঁ। শুধু কি আর এইটুকুই নাকি? ও তো মেয়েটার সাথে কথা বলে মেয়েটাকে পুরোই জ্বালিয়ে মেরেছে। কিরে সতীন, তুই এভাবে আমার হবু বৌমাকে জ্বালাচ্ছিস কেন? নানু, তুমি তো জানো না এই আন্টিটা একদম কিউটের ডিব্বা, তাই তো আমার ছেলের বউ করে আনতে চাচ্ছি। আরে বাবা, এত বড় একটা মানুষকে ছেলে বানিয়ে দিলি? কারণ বড় ছেলে পাইছি তাড়াতাড়ি কাজ করে খাওয়াতে পারবে, তাহলে আমাকে আর বুড়ি হতে হবে না ছেলের কামাই খাইতে খাইতে। ওরে আল্লাহ, বলে কি! এই পিচ্ছি তুই থাম এখন। না জানি আরো কত কি বলবি, সেটা আল্লাহই ভালো জানে। থামবো কেন মামা? আমার সতীন তো আমাকে এইসব বলতে বলেছে। তুমি দেখছো না আমি কি নিজে থেকে বলছি নাকি? এই সতীন, হয়েছে, এখন চুপ থাক। আর নুরুমহল মেয়েটা আসলে খুব সুন্দর, নাকি আমার সতীন এমনি বলতেছে? না, মিষ্টি এই কথাটা ঠিকই বলেছে। আসলে মেয়েটা অনেক সুন্দর। আর ওকে দেখে কেন জানি আমার খুব আপন মনে হলো, কিন্তু কেন সেটা আমি কিছুতেই বুঝলাম না। আপু হয়েছে, এখন থামো। তোমরা তো সবাইকে আপন মনে হয়, কারণ তুমি জনদরদি মানুষ, বুঝেছো? এটা অবশ্য তুই খারাপ বলিসনি। আচ্ছা হয়েছে, এখন চল খাবার খেয়ে নিবি। সারাদিন কি না কি খেয়েছিস সেটা তো তুই ভালো জানিস। আপু আমি হলাম ব্যাচেলার মানুষ, আমার আবার খাবার কোয়ালিটি কথাটা শুনে না কেমন কেমন লাগে। এভাবেই ওরা আরো অনেক কথা বলে কিছু সময় পরে খাবার খেয়ে নেয়। রাসেল সবাইকে বলে 3টার দিকে বাসায় চলে আসে। এইদিকে বেচারি রাইসা রাসেলকে বারবার কল দিচ্ছে, তবুও যেন ধরার কোনো নামগন্ধই নেই। রাসেলের বাচ্চা, তোকে একবার শুধু হাতে নাগালে পেয়ে নেই, তারপর দেখাবো মোবাইল কিভাবে চালাতে হয়। আমার কল পেলেও তুই রিসিভ করিস না। রাইসা বিছানায় শুয়ে শুয়ে ফোনটা পাশে রেখে এসব ভাবছে, আর ঠিক তখনই রাইসার ফোনটা কান্না করতে শুরু করে। রাইসা খুশি মনে ফোনটা হাতে নিয়ে দেখে রাসেল কল দিচ্ছে। কলটা রিসিভ করে শুরু করে। তোর কি আরেকটা গার্লফ্রেন্ড আছে নাকি? যে তুই তাকে নিয়ে পড়ে থাকিস? আমার ফোন রিসিভ করার মতো সময় তোর হাতে থাকে না? তাকে নিয়ে কি তুই ফুচকা খাইতে গেছিলি নাকি, যে আমার কথা মনে পড়ে না? এই রাসেল শুধু রাইসার কথা শুনেই যাচ্ছে, কেননা রাইসা একদমে কথাগুলো বলেই হাঁপাচ্ছে। এদিকে রাইসার কথা বলা শেষ হলে রাসেল নরম সুরে বলে, যে গার্লফ্রেন্ড সেই তো আমার মনের কথা বোঝে না, তাহলে তাকে নিয়ে আর কেমন ঘুরতে যাব? তুমি কেন বোঝো না যে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি? তোমাকে একটা মুহূর্ত না দেখলে আমার পাগল হয়ে যাই, আর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। নিজের অজান্তেই কখন যে আমার মনটা তোমার প্রেমে পড়েছে সেটা আল্লাহ জানে। প্লিজ রাসেল, আমাকে এভাবে দূরে রাখো না। তোমাকে না দেখে খুব কষ্ট হয়। রাইসার কথা শুনে রাসেল হাসবে না কাঁদবে কিছুই যেন বুঝতে পারছে না রাসেল। তবে রাইসার এমন কথা শুনে রাসেলের মনটা খুশিতে যেন আত্মহারা। খুশিতে যেন মন খুলে নাচতে ইচ্ছে করছে রাসেলের। কি? তুমি আমাকে ভালোবাসো? এইভাবে বলছো যেন আমি ভালোবেসে খুব বড় একটা ভুল করেছি। আরে গাড়ি ভুল করবে কেন? তোমার এই কথাটা শোনার জন্য আমি সেই কত দিন ধরে অপেক্ষা করতেছি। আমি যে তোমাকে সে প্রথম থেকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সেটা তোমাকে বলার সাহসও হয়ে ওঠেনি। আমি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে ভালোবাসো তবুও সেটা বলার সাহস তোমার হয়নি? আরে সেটা না, আমি সবসময় ভাবছি আমার ভালোবাসার কথা শুনে তুমি রাগ করে যদি আমাদের বন্ধুত্বটা ভেঙে দাও। আরে পাগল, তুমি এটা ভেবে আমাকে এতদিন কষ্টের সাগরে ডুবিয়ে রেখেছো? জানো, আমি একটা রাতও ঠিক মতো ঘুমোতে পারি না। এই পাশ ওপাশ যেই পাশ হয় না কেন, চোখ বন্ধ করলেই তোমার ওই মুখ ভেসে ওঠে। সত্যি খুব বেশি ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ কলিজা। আই লাভ ইউ টু সোনা পাখি। এখন চলো
একটু রেডি হয়ে বাড়ির বাইরে বের হও, ঘুরে আসি। আমি আজকে অনেক খুশি তোমার মনের কথা জানতে পেরে। সকালে তোমার মনে অন্যজন আছে শুনে সেই কষ্ট পাইছিলাম। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি আসতেছি। আর আমি খুবই সরি সেটা বলার জন্য, কেননা আমি ভেবেছিলাম ওভাবে বললে তুমি রাগ দেখিয়ে তোমার মনের কোণে জমে থাকা ভালোবাসার কথাটা বলবে, কিন্তু তুমি এতটা গাধা সেটা না বলে রাগ করে চলে গেলে। আর গেলে তো গেলেই, আমি তোমার দেখাও পেলাম না। আচ্ছা জানো, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি এখনই বের হচ্ছি, কেমন? রাসেল কথাটা বলেই ফোনটা কেটে দেয়। এদিকে রাইসা ও রাসেলের কথা মতো খুশি মনে খুব সুন্দর করে সেজে বাড়ি থেকে বের হবে, এমন সময় ওর ফুপি এসে জিজ্ঞেস করে, কি রে মা, আজকে এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? তোকে তো আজকে পুরোই পরীর মতো লাগছে। ইস, তোর উপরে কারো যেন নজর না লাগে। রাইসার ফুপি রাইসার মাথায় হাত দিয়ে শিং বানানোর মতো করে ভঙ্গি করে বলে উপরে কথাটা। আসলে আজকে রাইসাকে খুব বেশি সুন্দর লাগছে। রাইসা লজ্জিত অবস্থায় বলে, কি যে বলো না ফুপি, আমি তো সেই আগের মতোই আছি। এই যে দেখো, কোনো পরিবর্তন হয়নি আমি। থাক, আর বলতে হবে না, তোকে দেখেই বোঝা যাচ্ছে মনে বসন্তর ফুল ফুটেছে, আর কাশ ফুলের মতো করে হিমেল হাওয়া দোলা দিয়ে যাচ্ছে। ফুপি তুমি যে কি সব বলো না। আচ্ছা, আমি কিন্তু এখন গেলাম, একটু বাইরে থেকে বান্ধবীদের সাথে ঘুরে আসি। বুঝি বুঝি, আমি সবই বুঝি। বাইরে বান্ধবী তো না, বন্ধু অপেক্ষা করতেছে। আচ্ছা যা, সাবধানে যাইস আর দেখে শুনে থাকিস। রাইসা ও ফুপির কথাটা শুনে একটু বেশি লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। আসলে রাইসা আর ওর ফুপি যেন বান্ধবীর থেকেও বেশি ঘনিষ্ঠ, তাই এমন করে কথা বলল। এদিকে রাসেল আসার কোনো নামগন্ধই নেই। রাইসা সেই কখন থেকে রাসেলের বলা জায়গায় বসে মশা মারতেছে আর রাগে ফুসতেছে। রাসেল রাইসার পিছনে এসে চুপটি করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। দেখো জান, আমার সামনে না আসলেও আমি তোমাকে দেখতে পাই, কেননা তোমার উপস্থিতি আমার চারিপাশে থাকলেই আমায় সিগন্যাল দেয়, আর আমার নিঃশ্বাস ভালোভাবে চলতে থাকে। তুমি যে আমার বেঁচে থাকার অক্সিজেন। বাবা, আমি তোমার পিছনে দাঁড়িয়েছি সেটাও বুঝে গেছো? এত ভালোবাসো আমাকে, আর আমি সেটা কখনোই বুঝতেই পারিনি। বুঝে কি করবে? তুমি তো ছুটেছো একটা অহংকারী মেয়ের ভালোবাসা পাবার পিছনে, যার জন্য বুঝতেই পারোনি কোনটা আসল আর কোনটা নকল। রাসেলের কিছু না বলে সাথে করে আনা একটা জবা ফুল নিয়ে রাইসার সামনে হাঁটু গেড়ে বসে। ওগো প্রিয়তমা, তোমাকে দেব বলে এই যে এনেছি একগুচ্ছ জবা। অনেক খোঁজার পরেও পাইনি আমি তোমার মতো সুন্দর একটি গোলাপ। তুমি কি রাগ করেছো জবা দিয়েছি গোলাপ দেইনি বলে? আমি তোমাকে সেই প্রথম থেকে অনেক অনেক ভালোবাসি। তুমি কি তোমার ওই মনটাকে আমাকে দেবে? খুব বেশি ভালোবাসি তোমায়। আই লাভ ইউ জান, উইল ইউ ম্যারি মি? রাসেল হাত থেকে ফুলগুলো নিয়ে রাইসা রাসেলকে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, ইয়েস, আই উইল ম্যারি মি উইথ ইউ। তোমাকে পেয়েছি এটাই আমার কাছে অনেক। আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু সোনা। রাইসা, তোমাকে একটা কথা বলা হয়নি কখনো, কিন্তু সেটা তোমাকে না বললেও আমি কখনো শান্তি পাবো না, তাই তোমার সেই কথাটা শোনা উচিত। রাইসা কিছু বলতে যাবে, ঠিক তার আগেই সামনে থেকে হাতে তালি দিয়ে আস্তে আস্তে বলে মৌরি, বাহ, কি সুন্দর দৃশ্য! একটা ভিখারি আর একটা ভিখারিনীকে ভালোবাসে, এটা তো বাংলা সিনেমাকেও হার মানিয়ে দিল। আমি তো সেটাই দেখছি, এদের প্রেমের কথা দিয়ে একটা সিনেমা নিশ্চয়ই এবার তৈরি হবে। কি প্রেম, কি ভালোবাসা! এই ফকিরের বাচ্চা, তোকে না বলেছি আমার সামনে যেন তোকে দেখতে না পাই, আর তুই আমার কথা না শুনে আমার সামনেই প্রেম করে বেড়াচ্ছিস। মৌরির কথা শুনে কেন জানি রাসেলের খুব করে রাগ ওঠে। নিজের গার্লফ্রেন্ডের সামনে দাঁড়িয়ে কেন জানি কিছুতেই রাগকে কন্ট্রোল করতে পারলো না। মৌরির গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। রাসেলের এমন কাণ্ড দেখে রায়সা তো পুরাই যেন অবাক, আর মৌরি তো অবাক হয়েই গালে হাত দিয়ে তাকিয়ে আছে। তোর প্রথম থাপ্পড়টা হলো তুই আমাকে আমার ভালোবাসার মানুষের সামনে এইভাবে অপমান করেছিস সেটার জন্য, আর দ্বিতীয় থাপ্পড়টা হলো নিজের সম্মান নিজেই ধুলায় মিশিয়ে দিছস সেটার জন্য। তুই নিজেকে কি ভাবোস? হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়া? তোকে দেখলে আমার মাথা নিচু করে চলতে হবে? তোকে ভালোবাসি বলে অনেক সম্মান করেছি, কিন্তু তুই সেই সম্মান পাওয়ার যোগ্য না। এরপর আমার সাথে কথা বলতে এলে আগে 7 বার ভাববি, তারপর কথা বলতে আসবি।
না হলে চর মারবো তোর এই গালে, আর দাগ উঠবে তোর ওই গালে। রাইসা চলো বাসে যাবো। রাসেল কথাটা বলেই রাইসার হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যায়। রাইসা যেন এখনো ঘোরের মাঝেই আছে, রাসেলের মুখের দিকেই তাকিয়ে ভাবছে। রাসেলের মাঝে এত সাহস কিভাবে আসলো? যেই মানুষটা কখনো মৌরির সাথে জোর গলায় কথা বলার সাহস করেনি, আর সেই মানুষটাই আজকে এভাবে থাপ্পড় দিয়ে কথা বলল। ইস, কত ভালো লাগছে আমার। আজকে অহংকারী মেয়ের উচিত জবাব পেয়েছে। এদিকে মৌরি তো রাগে ফুঁসতেছে, আর রাসেলদের যাবার দিকে তাকিয়ে নয়নকে বলছে, তুমি আমার বয়ফ্রেন্ড, আর ও আমাকে এভাবে আঘাত করলো, অথচ তুমি সেটা জবাবে ওকে এভাবে ছেড়ে দিয়ে কিছুই বললে না। দেখো মরি, রাসেলের কথাগুলো আমাকে খুব করে ভাবিয়েছে। তুমি যা ওর সাথে করেছ, সেখানে ওর করা কাজ তো কিছুই না। ও যেটা করেছে সেটার থেকেও তোমার বেশি কিছু করা উচিত ছিল। আমি চাইলে তোমাকে ছেড়ে যেতে পারি, কিন্তু যাব না। তোমাকে একটা সুযোগ দিচ্ছি, নিজেকে পরিবর্তন করো। টাকা পয়সা আসবে যাবে, এটাই স্বাভাবিক। রাসেল আমার চোখ খুলে দিয়েছে। তুমি আসলেই ঠিক বলেছ। রাসেল আমার সাথে যা করেছে সেটা হয়তো একদমই ঠিক। আসলে আমি ওর সাথে যা করেছি সেটার তুলনায় এটা তো কিছুই না। আমি ওর জন্য পারফেক্ট ছিলাম না, তাই তো হয়তো নিয়তি আমাদের আলাদা করে দিয়েছে। তবুও দোয়া করি পাগলটা ভালো থাকুক রাইসার প্রেমের বাঁধনে আটকে থেকে। ঠিক বলেছ, রাইসা ওর জন্য বেশ। হয়তো ওদের দুজনকে খুব ভালো মানিয়েছে। আমাদের ওদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এখন চলো যাওয়া যাক, পরে এক সময় ওদের থেকে ক্ষমা চেয়ে নেব, তাহলেই তো হবে। এইভাবেই ওরা কথা বলে চলে আসে। এদিকে রাসেলের রাগ যেন কিছুতেই কমছে না, আর আগে যেন রাসেলের পুরো শরীর জ্বলে যাচ্ছে। দেখো, এত রাগ করো না। ওদের খুশি হয়েছে এমন করেছে, তাই বলে তুমি এত রাগ করবা? ওরা হলো বড়লোক মানুষ, ওরা সবার সাথে এমন করবে, এটাই স্বাভাবিক। বড় হলে কি এভাবে রাস্তাঘাটে সবাইকে এমন করে অপমান করতে হবে? হ্যাঁ, টাকা তো আরো অনেকেরই আছে, কই তারা তো এমন করে না। নাকি ও সুন্দরী বলে এত অহংকার করে, যেখানে তোমার সৌন্দর্যের এক ফোঁটা ওর মাঝে খুঁজে পায় না, ওর যাবে না। হয়েছে, আর পাম দিয়ে বিয়ের আগে আমাকে ফোলাতে হবে না। এখন চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে এসেছে। চলো, মনের আনন্দে নতুন করে বাবা গার্লফ্রেন্ডের সাথে জমিয়ে একটু প্রেম করতে নিয়েছিলাম, শালা হনুমানদের কারণে সেটাও হলো না। এত প্রেম করতে হবে না, সব প্রেম বুকে জমিয়ে রাখো। বিয়ের পর যত খুশি প্রেম কইরো, কেমন? আচ্ছা চলো আমরা বিয়ে করে নেই। যদি তোমাকে ও মৌরির মতো হারিয়ে ফেলি, তখন তো আমি বেঁচে থেকেও মরে যাবার মতো হয়ে যাব। না সোনা, এটা হয় না। আমার একটা পরিবার আছে, তাদের একটা মতামত আছে, তাই না? আর তাছাড়া তুমি আগে বলে একটা চাকরি নিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করো, তারপরে না হয় আমাকে তোমার ঘরে নিয়ে যাইও। তখন কেউ তোমাকে কোনো বাধা দিবে না আমাকে তোমার করে পেতে। রাসেল রাইসার কথা খুব মন দিয়ে শুনতেছে। ইস, এমন সোনার টুকরা গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে আর জীবনও কিসের দরকার। আজকাল এমনিতেই টাকা ছাড়া প্রেমিকার মন পাওয়া যায় না, সেখানে রাইসা রাসেলের জন্য অপেক্ষা করবে, তাও আবার যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করবে। আচ্ছা জান, ঠিক আছে, তবে একটা জিনিস ভালো করে মনে রেখো, তোমার এই অপেক্ষার পুরস্কার হিসেবে খুব ভালো কিছু পাবে, যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আমার এত ভালো কিছু পাওয়ার দরকার নেই, আমি শুধু সামান্য তুমিটাকে পেলেই হলো। আমার এত এত টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না, শুধু তোমার একটু ভালোবাসা চাই। ওরা অনেক কথা বলে, সেখান থেকে যার যার বাসায় চলে আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটা দিন। কলেজ থেকে সিদ্ধান্ত নেয় আগামীকাল সবাইকে তাদের কাগজপত্র হাতে দিয়ে দিবে একটা অনুষ্ঠানের মাধ্যমে। কলেজ থেকে প্রধান অতিথি করে হলো মিস্টার নূর হোসেন চৌধুরীকে, সাথে দাওয়াত করে তার পুরো পরিবারকে। আর এর সাথে তারা জেনেও গেছে তার ছেলে এই কলেজেই পড়ে, কিন্তু কে সে সেটা আজও কেউ জানে না। পুরো কলেজটাকে সুন্দর করে সাজানো হয়েছে, সবাই খুব সুন্দর করে সেজেগুজে এসেছে। রানাও মিমের সাথে এসেছে। মিম এখনো রাসেলকে দেখে অপমান করতে পিছপা হয় না। এই তো মৌরি রাসেলের কাছে ক্ষমা চাইতে আসলেই ঘটে একটা ঘটনা। রাসেল, তোমার সাথে আমরা যা যা করেছি
সেটার ক্ষমা পাওয়ার যোগ্য হয়তো আমি না, তবুও পারলে একবার ক্ষমা করে দিও। তোমার কথাগুলো সত্যি আমাকে বুঝিয়েছে আমি যেটা করছি সেটা সম্পূর্ণ ভুল। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তোমার সাথে আর কখনো দেখা হবে না কিনা জানি না, তাই আমিও তোমার থেকে ক্ষমা চাচ্ছি সেদিনের ঘটনার জন্য। এই মনটা না চাওয়া সত্ত্বেও তোমাকে আঘাত করেছে, সরি, বলে ক্ষমা করে দিও। সরি তুমি কেন বলছো? ভুল তো আমি করেছি, তাই ক্ষমা চাওয়াটাও একমাত্র আমারই অধিকার, বুঝলে? রাইসা খুব খুশি যে রাসেলের থেকে মৌরি ক্ষমা চাইছে। এদিকে রাসেল কিছু বলতে যাবে তার আগেই মিম রানার সাথে সেখানে আসে আর বলে, মৌরি আপু, তোমার মাথা কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, এই ফকিরের বাচ্চা কাছে এইভাবে ক্ষমা চাইছো? তোমাকে আমি আমার আইডল ভাবতাম। ছি, তুমিও আমার অনুপ্রেরণাটাই নষ্ট করে দিয়েছো। পচা ডিম থাপড়িয়ে না তোর সবকটা দাঁত ফেলে দেব। তুই জানিস কি বলছিস? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি ওকে কি বলেছি। আসলে এর না কোনো শরম লজ্জা নাই, যেখানে ইচ্ছা সেখানেই চলে আসে। আজকে এখানে খান পরিবারের সবাই আসবে, তাই ওর সাথে বেশি ঝামেলা করলাম না। মিম, তুমি শুধু গরিব বলে অপমান করেই গেলা, একবার জানতে চাইলে না এই ফকিরের বাচ্চাটার জন্যই তুমি তোমার এত সুন্দর চরিত্রটাকে নিয়ে বাইরে ঘুরাতে বেড়াতে পারছো। রানার কথা শুনে মিম অবাক হয়ে যায়, কেননা রাসেল ওকে কিভাবে সাহায্য করতে পারে যেটা যেন ওর মাথায় কোনোভাবেই ঢুকছে না। তাই তো রানাকে জিজ্ঞেস করে, তুমি এইসব কি বলতেছো? আমি ওর কারণে সম্মান হারা হইনি, এর মানে কি? হ্যাঁ, ঠিকই বলেছি, সেদিন ওর জন্যই তুমি এই ভিলেন নামক শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছিলে। যাই হোক, বাকি সব পরে জানতে পারবে। চলো, খান পরিবারের সবাই চলে এসেছে। ওই যে দেখো কতগুলো গাড়ি একসাথে গেট দিয়ে ঢুকলো। রানা কেটের দিকে তাকিয়ে উপরে কথাটা বলে, কেননা তখনই 10টা গাড়ি সারিভাবে কলেজে প্রবেশ করে। গাড়ি থেকে এক এক করে সবাই স্টেজে উঠে সিটে বসে। সবাই তো তাদের দেখেই যাচ্ছে, আর এদিকে রাইসার চোখ যেন অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা সেখানে মিষ্টিও ছিল। বাপরে বাপ, তাহলে ওই পিচ্চিটা এত বড় লোক বাড়ির মেয়ে? আমার তো ভাবতেই অবাক লাগছে। এদিকে অনুষ্ঠানে সবাই খান পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, আর ছাত্রছাত্রীদের লিস্ট মিস্টার চৌধুরী সাহেবের হাতে দিয়ে ওই লিস্টে থাকা কে তার ছেলে সেটা জানতে দেয়। সবার সামনেই একটা প্রশ্নকে, সেই মানুষ যে এতটা দিন এখানে থেকেছে তবুও কেউ বুঝতে পারেনি। নূর হোসেন সাহেব মাউথ পিসটা হাতে নিয়ে সুন্দর করে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে এত ব্যস্ততার মাঝেও আসতে পেরে খুবই আনন্দিত। আমার ছেলে এই কলেজেই পড়ে, যেটা সবাই শুনেছেন, কিন্তু তাকে কেউ চেনেন না। তাই তো আসলে আমার বংশের একটা রীতি আছে, সেটা আমরা মেনে চলি। আর সেটা হলো, আমার বংশে কোনো ছেলে সন্তান থাকলে তাকে 6 বছর বাড়ির বাইরে নিজের কামায় চলতে হবে, গরিব দুঃখীদের কষ্ট বোঝার জন্য। আমার ছেলেও সেটা থেকে বাদ পড়েনি। আজকে সেই দিন এসেছে আপনাদের মাঝে তাকে প্রকাশ করার। আমার ছেলে আর কেউ নয়, সে হলো আপনাদের সবার অতি অবহেলায় অবহেলিত একমাত্র ছেলে মিস্টার রাসেল খান। চৌধুরী সাহেবের মুখে রাসেলের নাম শুনে সবাই তো অবাক হয়ে রাসেলের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আর এদিকে রাইসা কথাটা শুনিয়ে মনমরা হয়ে সেখান থেকে চলে যায়, কেননা এত বড় লোকের ছেলে কি আর তার ভাগ্যে আছে নাকি। এদিকে রাসেলকে ওর বাবার স্টেজে ডাকে। রাসেলের স্টেজে উঠে প্রথম স্থান অর্জনের পুরস্কার গ্রহণ করে, মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করে। এভাবেই চলতে থাকে অনেকটা সময়। এদিকে রাসেল এত বড় লোক সেটা শুনে মরুতে পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা। আল্লাহ, আমি এত বড় লোকের ছেলেকে নিজের হাতে পেয়েও হাতছাড়া করলাম। আসলেই লোকে ঠিকই বলে, বেশি লোভ মানুষকে মূল্যবান জিনিস পাওয়া থেকে দূরে সরিয়ে রাখে। আফসোস, পেয়েও হারালাম। মৌরি এসব ভাবছে, আর এদিকে মিমের মুখে যেন কোনো কথাই নেই, যেটা দেখে রানা মিমের সামনে এসে বলে, কি পচা ডিম, তুমি আমার বোনদেরকে আর গরিব বলে অপমান করবা না? দেখো, আমাকে পচা ডিম বললেও এখন একটুও রাগ করবো না। রাসেল, তোমার বন্ধু এত বড় লোক আর তুমি সেটা আমাকে একবারের জন্য বললে না।
এটা কাউকে বলা যেত না, ওর নিষেধ ছিল। তাই তো সেদিন রাসেলের বাবাকে ফোন করেছিল তোমার কথা বলার জন্য, ব্যাস হয়ে গেল। ইস, যে আমার জন্য এত কিছু করলো আর আমি তাকে এত এত অপমান করলাম, তার থেকে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, তুমি ক্ষমা চেয়ে নিও, আগে চলো ওদের কাছে যাই। রানা কথাটা বলে যেই না পেছনে ঘুরতে যাবে অমনি দেখে রাসেল মিষ্টিকে নিয়ে ওদের কাছে আসতেছে। রাসেল, আমরা তো তোকে খুঁজতে যাচ্ছিলাম, তা বন্ধু আমার এই অহংকারী গার্লফ্রেন্ডকে একটু ক্ষমা করে দে না। এটা তো অবশ্য কিছুই বোঝে না, না বুঝেই তোকে অপমান করে ফেলেছে। কি যে বলিস না, আমি এইসব কিছু মনে করিনি। আচ্ছা রানা, রাইসিকে তো আমি এখানেই রেখেছিলাম, তাহলে ও গেল কোথায়? কোথায় গেছে সেটা জানি না, তবে আপনার পরিচয় শোনার পরে এখান থেকে চলে গেছে। ইস, বাড়িটা যে কোথায় গেল। ও ভেবেছে আমি এত বড় লোকের ছেলে, তাহলে আমার সাথে ওর মিল কিভাবে হয়? ও কেন বুঝলো না আমার বাবা ধনী, আমি তো নই। ভাইয়া, সত্যি আল্লাহ আপনাকে একটা বড় মানুষ বানিয়েছে। এত অপমানের পরেও কিছু মনে করেননি, এত কিছু থেকেও নিজেকে সাধারণ ভাবে রেখেছেন। আমাদের তো আপনার মতো আইডল করে শিখতে হবে। তেমন কিছুই না। আচ্ছা তোমরা থাকো, আমি পাগলাটাকে খুঁজে বের করি, দেখি কোথায় গিয়ে কান্না করতেছে। রাসেল কথাটা বলে মিষ্টিকে নিয়ে রাইসাকে খুঁজতে যায়। আর এদিকে রাসেলকে যেতে দেখে ওর পরিবার সবাই পেছনে পেছনে আসে, যেটা রাসেল দেখে না। রাসেল কিছু সময় পরে দেখতে পায় রাইসা পুকুর পাড়ে বসে কান্না করতেছে আর নিজের সাথেই কথা বলছে, যেটা মিষ্টি আর রাসেল পাশে বসে চুপটি করে শুনতে থাকে। আমি আসলেই একটা পাগল, এত বড় লোকের ছেলেকেই পছন্দ করলাম, যে কিনা আমার ভাগ্যে কোনোদিনই হবে না। আল্লাহ, তুমি কেন এমনটা করলে? রাইসার কথা শুনে রাসেল পাশ থেকে বলে ওঠে, যেটা শুনে রাইসা তো পুরাই অবাক। আরও অবাক রাসেলের সাথে মিষ্টিকে দেখে। তুমি আসলেই একটা পাগলি। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা দেখলে না? দেখলে আমার বাবার টাকা আছে বলে তোমাকে ছেড়ে যাবো সেইটা? আরে এই দেহে প্রাণ থাকতে তোমাকে ছাড়ছি না। তুমি এখানে আর সবাই তোমার সাথে কিভাবে আসলো? রাসেল রাইসার কথা শুনে পিছনে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতেছে। রাসেল ওদের উদ্দেশ্য করে বলে, তোমরা আবার কখন আসলে এখানে? পারে আসবো না? ছেলে আমার একটা মেয়ে এত ভালোবাসে, সেটা দেখবো না? হ্যাঁ, আপনাদের আবার কি হলো? রাইসা আসতে এমনভাবে দাঁড়িয়ে গেলেন, কাহানি তো কিছুই বুঝলাম না। কি তার মানে তোমরা সেদিন রাইসাকে দেখেছিলে, যেটা আমিও রাইসাকেও জানে না? হ্যাঁ মামা, আমি সেদিন এই কিউটের ডিব্বাকে দেখেছিলাম। দেখো লজ্জা কেমন গুলুগুলু হয়ে গেছে। পিচ্ছি, তুমি এত কথা কিভাবে বলতে পারো? হ্যাঁ, তোমার কথা আমার শুধু শুনতেই ইচ্ছে করে। রায়সা মামুনি, তুমি যেন আমার সতীনের কথা সব সময় শুনতে পারো সেই ব্যবস্থাই করতেছি। এখন তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমরা আজকে সেখানে চলে যাব। তারপরে রাইসা থেকে ঠিকানা এনে ওরা বাসায় চলে আসে। রাইসাও বাসায় চলে যায়। আর এদিকে রাসেল বিকেলে বাসার ছাদে বসে আছে। ঠিক তখনই মিষ্টির বাবা আসে। ও, আপনাদের তো বলাই হয়নি, শরীফের একটা কাজ থাকায় অনুষ্ঠানে যেতে পারেনি। কি সারা বাবু, শুনলাম একটা মেয়েকে ভালোবাসো আর সবার নাকি পছন্দ হয়েছে। কি আর করব ভাই, চাইছিলাম আপনার বোনটার সাথে জমিয়ে প্রেম করবো, কিন্তু আমার সেই ইচ্ছাটাকে তো আপনারা ছোট্ট থাকতেই গলা টেপে মেরে ফেলেছেন। কি করব বলো, ওকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর এখন তো বড় হয়েছে, ও আমাদের চিনবে না আর আমরা ওকে চিনবো না যদি ফুপিকে খুঁজে না পাই। ভাই একদিন ঠিকই খুঁজে পাবেন, এখন মন খারাপ করিয়েন না কেমন? চলো নিচে যাই, সন্ধ্যা হয়ে এসেছে, তোমার আপু আবার বকা দেবে না হলে। চলেন তাহলে নিচে যাই। তারপরে রাসেল ওর দুলাভাইয়ের সাথে নিচে চলে আসে। এভাবে দিনটি পেরিয়ে সকালে চলে আসে। সকালে ওরা সবাই মিলে রাইসাদের বাড়ি থেকে রওনা হয়। আজকে মিষ্টির বাবা ও দাদু আছে। ওরা কিছু সময় পরে ওই বাড়িতে চলে আসে। সবাই ওদেরকে নিয়েই বসতে দেয়। রাইসা আজকে খুব সুন্দর করে সেজেছে। সবাই খাবার পরে রাইসাকে নিয়ে ওর ফুপি ভিতরে আসে। রাইসার ফুপিকে দেখে মিষ্টির বাবা দাদু দাঁড়িয়ে যায়। পর এমনটা দেখে সবাই তো অনেকটাই অবাক হয়ে যায়। বিআই সাহেব, আপনার আবার কি হলো? এভাবে দাঁড়িয়ে গেলেন কেন? হ্যাঁ, আপনাদের আবার কি হলো? রাইসা আসতে এমনভাবে দাঁড়িয়ে গেলেন, কাহানি তো কিছুই বুঝলাম না। রহিমা, তুই এখানে? আমরা তোকে কত খুঁজছি তুই জানিস?
হ্যাঁ পুপি, বাবা আর আমি তোমাকে আর অঙ্কিতাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কোথায় হারিয়ে গেছিলে তোমরা? ওদের এমন কথা শুনে সবাই যেন অবাক হয়েই তাকিয়ে আছে। কারো মাথায় যেন কিছুই ঢুকছে না। আমার কি দোষ? রাইসা তো তোদের কাছে থাকতে চায়নি। তোরা কখনো ওকে সময় দিয়েছিস? এই পিচ্চি মেয়েকে রেখে শুধু টাকার পিছনে ছুটেছিস। মামরা মেয়েকে কখনো আদর ভালোবাসা দিয়েছিস? কি বলিস, টাকার পেছন ছুটতে ছুটতে আমরা পুরোই পাগল হয়ে গেলাম। রাইসাকে একটু সময় দিতে পারিনি। তাই তো রাইসা আমার কাছে চলে আসে, আর আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে আসি, যেন তোরা বুঝতে পারিস ছেলে মেয়ে শুধু টাকা পেলেই খুশি হয় না, তাদের আদর ভালোবাসারও প্রয়োজন পড়ে। ফুপি, তুমি তো এদের সাথে কোনো কথা বলবে না। আমি তোমাকেই আমার মা বাবা বলে জানি। মারে, এমনটা বলিস না। তোকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ আমার অনেক অনেক আছে, শুধু তুই নেই। তোমরা তোমাদের ওই টাকাকে নিয়েই থাকো। সেই দিন যদি তুমি আর ভাইয়া সময় মতো আসতে, তাহলে আমার মা হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যেত না, আমার সাথে হেসে খেলে বেঁচে থাকতো। রাইসা, এমন করে বলিস না। ওইটা তোর নিয়তির খেলা। আল্লাহ যেটা করে সবটা ভালোর জন্যই করে। তুই তোর বাবার সাথে ফিরে যা। না, এটা ভুলেও বলবে না। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তোমার কোনো সন্তান নেই, তুমি আমাকে আঁকড়ে ধরেই বেঁচেছো। পাগলি মেয়ে একটা। আরে তুই কি আমার থেকে দূরে যাচ্ছিস নাকি? তুই তো শুধু তোমার বাবার বাড়িতেই যাচ্ছিস, আর কিছুদিন পর পর আমাকে দেখে যাস, তাতেই হবে। না, এটা আমি কখনো মানবো না। ফুপি, তুমি আমাদের সাথে চলো, আমাদের বাড়িতেই থাকবে তুমি এখন থেকে। এইভাবে ওরা অনেক কথা বলে। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় রাইসা ওর পুপিদের বাড়িতে ফিরে যাবে। এইদিকে বিআই সাহেব, আমরা তো তাহলে ডাবল বিআই হয়ে গেলাম দেখছি। সেটাই তো দেখছি। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আর আমি দেখতে পাইনি। দাদু, আন্টিকে আমি কিছু আগেই দেখেছিলাম। যদি চিনতাম তাহলে তখনই বাড়ি নিয়ে যাইতাম। গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ। তুমি চিনতে পারলে রাইসাকে, আর আগেই দেখতে পারতাম। এইভাবে আরো অনেক কথা বলে সবাই চলে আসে। রাইসাকে ওর বাবা ওদের বাড়িতে নিয়ে আসে, আর সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওদের বিয়ে আজই দিয়ে দেবে। কেননা শুভে কামে দেরি কিসের, তাই না? আর সাথে রানা মিমের বিয়েও। তাই সন্ধ্যায় ওদের বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। রাইসাকে বাড়িতে নিয়ে আসে। সবাই যেন রাইসাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাসেলের কথা যেন সবাই ভুলেই গেছে। রাসেল মনের কষ্টে লুকিয়ে রাখতে না পেরে বাড়ির ছাদে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা ভরা আকাশটাকেই দেখছে। ঠিক এমন সময় কি শালা বাবু, আমার আদরের বোনটা একা রুমে বসে আছে আর তুমি এখানে আরামে আকাশ দেখছো? হ্যাঁ, কি করব বলেন, কিছু যে ভালো লাগছে না। আমি যে সুমনদের আদর ভালো থেকে বঞ্চিত হয়ে গেলাম। আরে সবকিছুই পাবে বুঝলে। এই বাড়িতে আসলে দুলাভাইয়েরই আদর, আর আমাদের তুমি গেলে সম্বন্ধের আদর। আরে বা, আমি তো এটা ভেবে দেখিনি। তা আমি একসাথে দুইটা আদর পামু, ভাবতেই কেমন লাগে। শালা বাবু, এখন তাড়াতাড়ি রুমে যাও, নাহলে তোমাকে আমার বোন আর আস্ত রাখবে না। এমনিতেই আমার বোনের নাম কিন্তু অঙ্কিতা রাগিওয়ালা রাইসা। ওরে বাবা, রাগওয়ালি দুলা ভাই, আমি তাহলে গেলাম। রাসেল কথাটা বলি রুমের দিকে একটা দৌড়। কেননা আসলেই রাসেল রাগটা অনেক বেশি, কিন্তু সবসময় না। রাসেল রুমে এসে দেখে মিষ্টি আর রাইসা মধুর সুরে কথা বলতেছে। কি গো, এত সুন্দর করে কি কথা হচ্ছে শুনি? মিষ্টির থেকে আমি কথা শুনেছি যে তোমাকে কিভাবে আমি শায়েস্তা করতে পারবো, বুঝলে? কি তার মানে মিষ্টি, তুই আমার বউটাকে বুদ্ধি দিতেছস? তোরে তো রাসেল কথাটা বলি একটা দৌড়ানি দেয়, আর মিষ্টিকে ধরে কে? হ্যাঁ, এক দৌড়েই বগার পার। এদিকে রাসেলের এমন কাণ্ড দেখে রাইসা তো হাসতে হাসতে শেষ। 3 পারা নামাজ পড়ে এসে হারিয়ে দেয় সুখের এক রাজ্যে। সকালে ঘুম থেকে ওঠার আগেই রাইসা শুনতে পায় মিষ্টি বাইরে থেকে ডাকতেছে। মামি, মামি, তাড়াতাড়ি দরজা খোলো। তোমাকে না দেখলে আমার প্রাণটা যায় যায় অবস্থা কিন্তু। মিষ্টির এমন কথা শুনে রাইসা তাড়াতাড়ি নিজেকে ঠিক করে রাসেলকেও একটু ঠিক করে দরজা খুলে দেয়, আর মিষ্টি ঢুকে পড়ে। কি পিচ্ছি, এত সকাল সকাল আমার রুমে আসার এত দরকার পড়লো কেন? তোমার বড়রা না আসলে খুব অলস।
বেলা বাজে 9টা আর তুমি বলছো কি কারণে এসেছি? সবার খাওয়ার জন্য অপেক্ষা করে চলো। আচ্ছা তুমি যাও, আমি আর তোমার মামা আসতেছি, কেমন? ঠিক আছে মামি, আমি তাহলে এলাম। তারপর কিছু সময় পরে রাসেল ও রাইসা গোসল করে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নেয়। এভাবেই মিষ্টির সাথে দুষ্টুমি করেই পার করে দেয় অনেক দিন। এভাবে চলতে থাকুক ওদের সংসার ভালোবাসায় ভরপুর হয়ে। আমরা বরং চলে যাই গল্পের সন্তানে যাই, কেমন? এই গল্পটা এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।